হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ভৌত জগৎ ও পরিমাপের ২ নাম্বার লেকচার দেখব এবং এখান থেকেই মূলত গাণিতিক অংশগুলো শুরু হয় এবং আমরা প্রবলেম সলভিং এ প্রবেশ করি। সো মূল যে মজাটা সেটা এখন পাবে। গতদিনের ছোট্ট লেকচারে হয়তোবা তেমন একটা মজা পাও নাই। এখন আমার ক্লাসে তোমার কেমন লাগে? তোমরা অনেকে বলতে পারো, "ভাই আপনার ক্লাস আমার অনেক ভাল লাগে।" আবার অনেকে বলতে পারো, "ভাই আপনার ক্লাস আমার অনেক বিরক্ত লাগে।" আপনারা দেখলে আমার মনে হয় মাথাটা গরম হয়ে যায়। আপনার মনে হয় আপনার থাবড়ায় আপনার গাল চপাটে নড়ায় ফেলি। মনে হতেই পারে, স্বাভাবিক। আমি এতে রাগ করি না। আমার ক্লাস কারো বিরক্ত লাগতে পারে। অনেকে বোর্ড ফিল করতে পারো, ভাই আই এম ফিলিং বোর্ড। আবার অনেকে মনে করতে পারো যে আপনারা দেখলে আমার একদম মাথার মধ্যে রাগ উঠা যায়। ইউ ফিল অ্যাংরি। এখন আমি যদি তোকে প্রশ্ন করি যে ঠিক আছে আমি বুঝতে পারতেছি তোমার রাগ লাগতেছে। কতটুকু রাগ লাগতেছে? তোমার তো মাথা গরম। তুমি বলবো ভাই আমার অনেক রাগ লাগতেছে। আমি বলবো অনেক রাগ, কতটুকু রাগ? তুমি বলবো ভাই কথা কইন না তো, মাথা গরম আছে, একদম থাবড়ায় দিব আপনারে। এখন প্রশ্ন তো আমার সেটা না। মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো তোমার রাগ আসলে কতটুকু? বাট তুমি আমাকে বলতে পারবা না। তোমার বোর ফিল হইতেছে। তুমি কতটুকু বোর ফিল করতেছো? গত ক্লাসে অনেকে বোর ফিল করছো আমি জানি। কতটুকু বোর ফিল করছো? ভাই এটা বলা যাবে না, মানে প্রচন্ড বোরিং লাগছে। মানে প্রচন্ড মানে কতটুকু? মানুষের তো একটা মাপ থাকে যে ভাই আমাকে বলেন আপনি ১০ কেজি মিষ্টি নেবেন না ২০ কেজি মিষ্টি নেবেন। কতটুকু বোর লাগছে? ভাই অনেক বোর লাগছে। বাট এটার কোনো পরিমাপ নাই। এরকম কিছু জিনিস আছে যেগুলো তুমি আসলে মাপতে পারো না। এগুলো মাপা পসিবল না। এগুলোকে বলা হয় অরাশি। রাশি মানে যেগুলো মাপা যায়। যেগুলো মাপা যায় না সেগুলোকে আমরা বলছি অরাশি। তাহলে যেগুলো মাপা যায়, যেমন তুমি আমাকে বলতে পারো ভাই আপনাকে দেখে আমার এমন রাগ লাগে মনে হয় আপনার আমি একদম মাইরা আকাশে উঠায় দিব। মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো তুমি আমাকে কতটুকু আকাশে উঠাইতে পারবা মেরে? তোমার গায়ে শক্তি কতটুকু? তুমি আমাকে তখন বলতে পারবা, এটা তুমি মেপে বলতে পারবা যে ভাই আমার গায়ে যে শক্তি আছে আমি আপনাকে মেরে মোটামুটি মোটামুটি ২০ ফিট বা ২০ মিটার উপরে উঠাই দিয়ে ফেলতে পারবো। মানে মাইরা ২০ মিটার উপরে উঠাই দেবো, এত রাগ উঠছে আমার। এইটা একটা লজিক্যাল কথা হইল। হ্যাঁ, এইটা তুমি আমাকে একটা মাপ বলছো। এইটা তুমি আমাকে পরিমাপ করে বলছো। কাজেই এই যে উচ্চতা বা দৈর্ঘ্য যেগুলো মাপা যায় সেগুলোকে আমরা বলছি রাশি। এটাকে আমরা বলছি রাশি। কাজে যা মাপা যায় তা হচ্ছে রাশি, বা যেটাকে ইংলিশে বলে কোয়ান্টিটি। আর যেটা মাপা যায় না এগুলো আমার কাছে ভোগাস কথা মনে হয়, এগুলো অরাশি। বুঝছো? এগুলো অরাশি। তাহলে আমরা যেগুলো মাপতে পারি সেগুলো নিয়েই আমরা পদার্থবিজ্ঞানে বেশি কথা বলবো, কারণ যেগুলো মাপা যায় না সেগুলো তো বাদ। তোমার ভালোবাসা, ভাই আমি মেয়েটাকে অনেক ভালোবাসি। কতটুকু? বল কতটুকু? বলতে তো পারবা না, তাহলে কি ভালোবাসা হইলো? জিনিসটা এরকম। সো যেগুলো মাপা যায় সেগুলো হচ্ছে রাশি, এবং আমাদের কথাবার্তা, আমাদের ক্লাস, আমাদের থিওরি, আমাদের ম্যাথামেটিক্স সবকিছুই রাশির কেন্দ্র করে থাকবে। বিভিন্ন রাশি আমরা পরিমাপ করব, বিভিন্ন রাশিকে ইউজ করে আমরা বিভিন্ন তত্ত্ব দিব, বিভিন্ন কনসেপ্ট ডেভেলপ করব। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাশি, এবং এই রাশি অনেক রকম হতে পারে। রাশি অনেক রকম হতে পারে। যেমন আম, কিছু রাশি আছে যেটা তোমরা পরবর্তীতে সেকেন্ড এর পরের চ্যাপ্টারে দেখবা। কিছু রাশি আসে যেটা হচ্ছে স্কেলার রাশি, পরের চ্যাপ্টারে এটা দেখবা। কিছু রাশি আছে যেটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে যেটার দিক নাই বা দিক দরকার হয় না আসলে। ভেক্টর রাশি মানে যেটার দিক দরকার হয়। খুবই শর্টে যদি আমি বলি, তাহলে এই কলমটা আমি তোমার দিকে ছুঁড়ে মারলাম। কলমটার একটা বেগ আছে, এত বেগে তোমার দিকে ছুঁড়ে যাচ্ছে। তুমি দাঁড়ায় আছো, আমি তাকে বলতেছি ভাই, বলেন বলেন ভাই, একটা ষাঁড় দৌড়ায় দৌড়ায় আসতেছে। আচ্ছা, কত বেগে আসতেছে? এই ষাঁড়টা ২০ কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ায় দৌড়ায় আসতেছে। তুমি বলবো আচ্ছা, তারপর কোন দিকে আসতেছে? আমি বলবো ঠিক আপনার দিকে আসতেছে। তখন কিন্তু তুমি দৌড় দিবা। ষাঁড়ের যে ২০ কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ায় আসতেছে এটা শুনেও কিন্তু তোমার মাথার মধ্যে তেমন একটা ট্রিগার হয় নাই, বাট তোমার দিকে দৌড়ায় আসতেছে এটা শুনে ট্রিগার হয়েছে, কারণ বেগ, কত বেগে দৌড়াচ্ছে, যেমন মান আছে তার একটা দিকও আছে। দিকও দরকার হয় কোন দিকে দৌড়াচ্ছে। এরকম কিছু জিনিসপত্র আছে, এটা আমরা ভেক্টর চ্যাপ্টারে আরো ভালো মতো পড়বো। যেগুলো বেগ দরকার হয় সেগুলো আমরা বলছি ভেক্টর। আর যেগুলো বেগ দরকার হয় না, ভাই ওই মাইয়াটা একটা বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চাটা তো বিশাল বড় হয়েছে। হ্যাঁ, কত বড় বাচ্চা হয়েছে? মায়ের চেয়ে বাচ্চা বড়, বাচ্চা হচ্ছে আপনার ২০ কেজির বাচ্চা হয়েছে। তো এই যে এইটা একটা মাপ। আমি কিন্তু জিজ্ঞেস করবো না যে বাচ্চাটা কোন দিকে হয়েছে, উত্তর দিকে না দক্ষিণ দিকে। আমি বলবো আচ্ছা, পিকিউলিয়ার একটা জিনিস, ২০ কেজির বাচ্চা কেমন হয়, জিনিসটা এরকম। সো স্কেলার রাশি যেটা মাপা যায়, তবে
যেটার কোনো দিক নাই বা দিক প্রয়োজন হয় না। ভেক্টর রাশি মাপা যায়, যেহেতু রাশি মাপা যাবে, তবে এটা দিক দরকার হয়, দিক জানা দরকার হয়। ষাটটা তোমার দিকে আসতেছে, বাসটা তোমার দিকে আসতেছে। ওকে, আচ্ছা। তো এই জিনিসপত্রগুলো আসলে একটু ক্লিয়ার করা দরকার। তবে আমরা এখানে মূলত মৌলিক রাশি এবং লব্ধি রাশি বা লব্ধ রাশি এগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক রাশি মানে যেটা সরাসরি মাপা যায়। মৌলিক রাশি সরাসরি মাপা যায়। যেমন তোমাকে যদি আমি বলি যে একটা স্কেল কতটুকু লম্বা, হ্যাঁ, একটা সেল কতটুকু লম্বা, তো তুমি সুন্দর মতো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাপবা, মানটা চলে আসবে। দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য, বা কতটুকু লম্বা, কতটুকু দূরত্ব আছে, এটা সরাসরি মাপা যায়। সময়, টাইম, আমি কি বললাম, এটা আমি বললাম দৈর্ঘ্য। তারপরে আছে সময়, সরাসরি মাপা যায়। এবং সময় অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এই স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, হ্যাঁ, 1 মিটার লম্বা একটা স্কেল। এই স্কেলটা সময় চেঞ্জ হলেও সময়ে পাল্টাইতে পারি, সময় দুপুর 1টা থেকে দুপুর 2টা করে দিতে পারি। দৈর্ঘ্য কিন্তু সময়ের উপর নির্ভরশীল না। ঠিক একইভাবে আরো কিছু নাম বলতে পারো তোমরা। তোমরা বলতে পারো ভর। ভর, এই যে কলমটা, এই কলমটার ভর 100 গ্রাম। দুপুর 1টাতেও 100 গ্রাম, দুপুর 3টাতেও 100 গ্রাম। ঠিক আছে, সো এগুলো সরাসরি মাপা যায় এবং অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। কিন্তু তোমাকে যদি আমি বলি যে বেগ, বেগ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাকে বলা হয় বেগ। বা প্রতি সেকেন্ডে সরণ কতটুকু হচ্ছে, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো না সরণ বেগ। বেগ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সরণ। সো সরণ ডিভাইডেড বাই সময়। দেখো, বেগ কিন্তু সরাসরি বের করা যায় না। বেগ বের করতে হলে তোমাকে আগে সরণ বের করতে হবে, তারপরে এই সরণ কতটুকু সময়ের মধ্যে হয়েছে সেই সময়টা বের করতে হবে। অনেক কিছু এখানে আছে, সরণ আছে, সময় আছে, এটা মাপতে হবে, তারপরে এটা মাপতে হবে, তাহলে তুমি পাবা বেগ। আবার যদি আমি সময় চেঞ্জ করে দেই, বেগ চেঞ্জ হয়ে যাবে। যদি সরণ চেঞ্জ করে দেই, বেগ চেঞ্জ হয়ে যাবে। এগুলো মৌলিক রাশি নয়, এগুলো ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল মানে মৌলিক, মৌলিক রাশি না। কেন না? কারণ এগুলো অন্যের উপর নির্ভর করে, সরাসরি মাপা যায় না, অন্যকে দিয়ে মাপতে হয়, অন্যকে দিয়ে মাপতে হয়। ঠিক আছে, এরকম আরো যদি মৌলিক রাশির আমি কথা বলি, আরো যদি আমি মৌলিক রাশির কথা বলি, মৌলিক রাশি মোটামুটি 7টা আছে। হ্যাঁ, বিভিন্ন বই বলা আছে 9টা, তবে মৌলিক রাশি মোটামুটি 7টা আছে, এটা না মুছলেও তো হয়। যেমন একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে ভর, আর কোনো কি মনে পড়ে নাকি দেখো তো? আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, তাপমাত্রা, কোনো কিছু তাপমাত্রা মানে কোনো কিছু কতটুকু গরম। হ্যাঁ, ধরো তুমি সময় চেঞ্জ করে দিলা, তুমি ধরো ভর চেঞ্জ করে দিলা, মানে ওইটা কিন্তু বাই ইটসেলফ একটা কোয়ান্টিটি। হুম, যে তাপমাত্রা যেটা, ওটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা একটা আলাদা একটা কোয়ান্টিটি। তাপমাত্রা কোনো কিছুর উপর নির্ভর করছে না এটা। তুমি বলতে পারো ভাই সময় চেঞ্জ হয়ে গেলে তো আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, ওভাবে চিন্তা করলে তো হইতো না ভাই। এই জিনিসটা এখন এতটুকু গরম, এই সেম পরিস্থিতিতে এটা আছে, সেম পরিস্থিতি। আমি হঠাৎ করে ধরো এটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে আসছি, হ্যাঁ, অবস্থান চেঞ্জ করছি, তাও এটা গরম, যতটুকু গরম ছিল ততটুকুই থাকবে। আমি এটা সরাসরি মাপতে পারি। আমার এই গরম নাকি কতটুকু ঠান্ডা, এটা মাপার জন্য সময়ের উপর নির্ভর করতে হয় না, স্মরণের উপর নির্ভর করতে হয় না, বা দৈর্ঘ্যের উপর নির্ভর করতে হয় না, আমার কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, আমার এটার ভর কত এটা মাপা লাগে না। আমার জাস্ট ধরে আমি বুঝতে পারি আচ্ছা গরম নাকি ঠান্ডা। এটা শুধুমাত্র নিজের উপরে নির্ভর করে, আর কারোর উপর নির্ভর করে না। এরপরে আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, তোমরা নবম দশম শ্রেণীতে কেমিস্ট্রিতে মোল সংখ্যা পড়েছো না, যে এখানে এত মোল পদার্থ আছে, এতটুকু পদার্থ আছে। এটা সরাসরি মাপা যায়, কোনো কিছুর উপর নির্ভর করে না। এরপরে আছে তড়িৎ প্রবাহ।
তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ আর কি আছে, দাঁড়াও, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আরেকটা হবে দাঁড়াও, হ্যাঁ, আলোক তীব্রতা। একটা জায়গায় আলো কতটুকু তীব্র এটা সরাসরি মাপা যায়, অন্য কোনো কিছু দিয়ে এটাকে মাপতে হয় না, অন্য কোনো কিছুর উপর এটা নির্ভরশীল না। আলোক তীব্রতা, এই সাতটা হচ্ছে আমার মৌলিক রাশি, এই সাতটা হচ্ছে আমার মৌলিক রাশি। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কয়টা? সাতটা। কিছু কিছু বই আছে আটটা, কিছু কিছু বই আছে নয়টা, তবে অ্যাকচুয়ালি হচ্ছে সাতটা। তুমি যদি গুগল করো, গুগলেও দেখবে তুমি সাতটা। অনেক বই বলা হয় নয়টা, বাট অ্যাকচুয়ালি এটা সাতটা। সো এই তিনটা বাদে বা এই সাতটা বাদে যা যা আছে সবকিছু হচ্ছে লব্ধ। এটা কি? এটা হচ্ছে লব্ধ একক, লব্ধ রাশি। সকল রাশিকে, সকল লব্ধ রাশিকে এই সাতটা দিয়ে প্রকাশ করা যায়। যেমন বেগ ছাড়াও যদি আমি বলি ত্বরণ, ত্বরণ, তাহলে ত্বরণকে তুমি কিভাবে লিখতে পারো? সরণ বাই সময় স্কয়ার। মনে পড়ে এটার একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কয়ার। যে মিটার মানে কি? মিটার মানে সরণ, সেকেন্ড হচ্ছে সময়। দেখো আমি সরণ সময়, এই যে দৈর্ঘ্য, সরণটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর সময় দিয়ে প্রকাশ করে ফেললাম। আরেকটা বলো তো, আরেকটা মাথায় কি আসে? যে কোনো একটা একক। তোমরা কাজ পড়েছো না? জুল, শক্তি, শক্তির একক হচ্ছে জুল, জুল। এটা পড়েছো? ডাব্লু ইকুয়ালস টু বল আর সরণের গুণফল। বল আর সরণ গুণ করলে কাজ পাওয়া যায়। পড়েছিলা? পড়েছো, মাথার মধ্যে হয়তো আসতেছে না। বল আর সরণ গুণ করলে কাজ পাওয়া যায়। বল, বল আবার কি? এফ ইকুয়ালস টু, তোমরা দেখছিলা এম এ, এফ ইকুয়ালস টু এম এ, সরণ হচ্ছে এস। এখন তাহলে তুমি বলতে পারো এম মানে হচ্ছে ভর, এম হচ্ছে ভর। ত্বরণ, এ হচ্ছে ত্বরণ, ত্বরণ তো আমি এখানে লিখলাম সময় বাই, সরি, সরণ বাই সময় স্কয়ার, সরণ বাই সময় স্কয়ার গুণন এখানে কি আছে? এস মানে হচ্ছে সরণ। দেখো, শক্তিকে তুমি ভর, সরণ, সরণ, সময় এভাবে প্রকাশ করতে পারো। এগুলো দিয়ে তোমার শক্তিটা মাপতে হয়। সো এই সব কিছু হচ্ছে আমাদের লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। লব্ধ রাশির ইংরেজি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, লব্ধ রাশি। আর এগুলো হচ্ছে আমার মৌলিক রাশি সাতটা, যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটার ইংরেজি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি। সো আশা করি তোমরা মৌলিক রাশি এবং লব্ধ রাশির জিনিসটা ভালো মতো বুঝতে পারছো। ওকে, এখন একক এবং এককের পদ্ধতি। তুমি যে রাশি বললা, এই রাশিটা তুমি মাপবে বা পরিমাপ করবে। কিভাবে পরিমাপ করবে? মানে মাপার তো অনেকগুলো ওয়ে থাকতে পারে। যেমন তুমি তোমার আব্বুর কাছে আবদার করছো যে এবার জন্মদিনে আমাকে কিন্তু একটা 2 হাত লম্বা কলম কিনে দিতে হবে। এটা না হলে তুমি জন্মদিন পালনই করবে না। তোমার আব্বু তোমাকে ফোনে বললো, ঠিক আছে মামুনি আমি পাঠিয়ে দিব, বা তুমি যদি ছেলে হয়ে থাকো যে ঠিক আছে আব্বু আমি পাঠিয়ে দিব। এখন তোমার আব্বু ধরো বাইরে থাকে, তোমাকে কিনে পাঠাইছে, তুমি খুললো, খুলে দেখলা এটা এত বড়, এতটুকু কলম। তোমার তো মাথা মাথা গরম হয়ে যাবে যে আরে আমি তোমাকে বললাম যে 2 হাত লম্বা আমার কলম লাগবে, তুমি আমাকে এইটুকু কলম পাঠাইছো কেন? তোমার আব্বু বলল 2 হাত তুমি তো বলে দাওনি কার হাত, আমি তো একটা ওই যে বিলাইয়ের হাত ধরে বিলাইয়ের 2 হাত তোমাকে কাছে পাঠিয়ে দিছি। তুমি যদি বলতা মানুষের হাত, মানুষের হাত, কোন মানুষের হাত, তাহলে আমি সেই মানুষের হাত দিয়ে মাপে তোমাকে পাঠাইতাম। কথাটা কি লজিক্যাল না? তুই বলছো 2 হাত, হাত তো অনেক রকম হয়, বিলাইয়ের হাত এইটুকু হয়, ইন্দুরের হাত আরো ছোট হয়, মানুষের হাত তো ছোট বড় আছে। যেমন আমার হাতটা একটু নর্মাল, যদি তোমাদের রহমান ভাইয়ের হাত হইতো, হাত হয়তো এই বিশাল বড়। সো ফিক্স কিন্তু না। তুমি যে মাপতে বলবা, কিভাবে মাপবে একটা ফিক্সড
একটা ইউনিট থাকা দরকার। এই যে হাত বললাম, 2 হাত যেটা সাহায্যে তুমি মাপতেছো, এটা হচ্ছে একটা ইউনিট। এই ইউনিটটা ফিক্স হওয়া দরকার, যে আমি যখন বলবো যে ওই ইউনিট দিয়ে মাপো, তাহলে সে যেন বুঝে যায় ওই ইউনিটটা কতটুকু। বলে দিলাম 2 হাত, হাত একটা ইউনিট, কিন্তু ও তো বুঝবে না যে কার হাত, কতটুকু হাত হয়। এমন কিছু একটা লাগবে, আমি বলে দিব যে ওটার মতো করে মাপো, ওটার সাথে তুলনা করে মাপো। সে তখন ফিক্স বুঝে যাবে যে আচ্ছা আমাকে এই মাপে মাপতে হবে। সো এই সমস্যাটা দূর করার জন্যই ইউনিট এবং ইউনিট সিস্টেম বা সিস্টেম অফ ইউনিটস তৈরি হয়েছে। যেমন তুমি যদি দৈর্ঘ্য মাপতে চাও, তুমি যদি দৈর্ঘ্য বা লেন্থ মাপতে চাও, ধরো তুমি দৈর্ঘ্য মাপতে চাও, তাহলে তুমি অনেকভাবে অনেক কিছু বলতে পারো। বেশ কিছু একক ডিফাইন করে দেওয়া হয়েছে। যেমন সবচেয়ে প্রচলিত যেটা, সেটা হচ্ছে মিটার। মিটার মিটার মিটার। এখন তুমি যখন কাউকে বলবা যে আমার 2 হাত স্কেল লাগবে বা 2 হাত কলম লাগবে, সে তো হাত নিয়ে কনফিউজ হয়ে যাবে কার হাত। বা যখন তুমি একজনকে বলবা আমার 2 মিটার স্কেল লাগবে বা আবার 2 মিটার ফিতা লাগবে, আমার একটা টিভি লাগবে যেটা হবে 2 মিটার, আমি এখানে বসে বসে মুভি দেখবো, সে মিটার কথাটা শোনার মাত্র তার মাথায় ক্লিক করবে যে 1 মিটার কতটুকু হয়। তারপর সে হিসাব করবে তাহলে 2 মিটার কতটুকু হইতো। তার মাথায় ফিক্স থাকবে যে 1 মিটার আনুমানিক এতটুকু হয়। আমি তো আনুমানিক আঁকাইলাম, হতে পারে আরো বড়, হতে পারে ছোট, আনুমানিক। তো সে বুঝতে যাবে যে ভাই 1 মিটার কিন্তু এতটুকু, 2 মিটার মানে আমার এটা ডাবল নিতে হবে, 3 মিটার মানে আমার এটা ডাবল নিতে হবে। সো কোনো কনফিউশন তৈরি হলো না, কোনো কনফিউশনের জায়গা এখানে নাই। তবে সবাই তো আর একরকম না, বলবে ভাই 1 মিটার অনেক বড় হয়ে যায়, এত বড় দিয়ে মাপবো কেমনে, আমার লাগবে এইটুক জিনিস, আমি এত বড় জিনিস দিয়ে কেমনে মাপবো। তখন অনেকে বলল যে মিটারের চেয়ে ধরো আমি বললাম ফুট, ফুট হলো মিটারের চেয়ে একটু কম, ফুট হলো মিটারের চেয়ে সাইজে একটু ছোট, মিটারের চেয়ে সাইজে একটু ছোট হয়। 1 মিটার যদি এত বড় হয়, ফুট ধরো এতটুকু হয়, এরকম। নাকি আমি ভুল বললাম? হ্যাঁ ঠিকই বলছি, ফুট। অনেকে বলতে পারে ফুট, তোমাকে বললো 1 ফুট ফিতা লাগবে আমার কাছে, তো তুমি জানো ফুট কতটুকু হয়, তোমার মাথায় নলেজ আছে, সবাই জানে 1 ফুট তোমার কাছেও যতটুকু, ওই রাশিয়ায় যে বসে আছে তার কাছেও ততটুকু 1 ফুট। কোনো কনফিউশন এখানে নাই। তোমাকে যদি বলা হয় যে দৈর্ঘ্য, আমরা মৌলিক এককগুলো লিখি, দৈর্ঘ্য, তারপরে ছিল আমাদের সময়, তারপরে ছিল আমাদের কি ভর, আমাদের ছিল তড়িৎ প্রবাহ, তারপরে কি ছিল আলোক তীব্রতা, বা আলোক তীব্রতা সুন্দর একটা বাংলা হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা, এগুলোর আমরা এককগুলো দেখতে চাই, এগুলোর প্রচলিত এককগুলো দেখতে চাই। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তারপর আর কি কি আছে, পিকচারটা বেশি বড় হয়ে গেছে এখানে। তড়িৎ প্রবাহ 1 2 3 4 5 6, কোনটা বাদ গেল রে? সময়, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণটা বাদ গেছে, পদার্থের পরিমাণ। তো দৈর্ঘ্য মিটার দিয়ে মাপতে পারি, ফুট দিয়ে মাপতে পারি। সময় তুমি সেকেন্ডে মাপতে পারো, তুমি এটাকে ধরো ঘন্টায় মাপতে পারো, অনেকভাবেই তুমি এটাকে মাপতে পারো, তাই না? যে 1 ঘন্টা, 2 ঘন্টা, সেকেন্ড অনেক ছোট হয়ে যায়, বা ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তোমার কাছে যেটা 1 সেকেন্ড, ওই আমেরিকার ওই লোকের কাছে ওটা 1 সেকেন্ড। ভর, ভর তুমি বলতে পারো কিলোগ্রাম, যে ভাই মামা আমাকে এত কিলোগ্রাম কলা দেন। তারপরে হতে পারে পাউন্ড, ব্রিটিশরা বলে পাউন্ডে হিসাব করে। তুমি যদি কখনো ব্রিটিশ দেশে যাও বা ইংল্যান্ডে যাও, দেখবা ওরা কিজিমিজি বুঝে না, ওরা বলে পাউন্ড, ভাই কত পাউন্ড লাগবে আপনার, মানে কত পাউন্ড লাগবে বলবে না, বলবে হাউ মেনি পাউন্ডস ডু ইউ ওয়ান্ট, এরকম। তুমি বলবা আই ওয়ান্ট 1 কেজি, ওরা রাগে তাকাবে, হোয়াট ইজ 1 কেজি, হাউ মেনি পাউন্ডস ডু ইউ ওয়ান্ট। তখন তো মাথা কাজ করবে না, তখন তোমার এই জন্য জানা লাগবে যে 1 পাউন্ড কতটুকু হয়, 1 কেজি কতটুকু হয়, বুঝছো? ওকে, কনভার্সনও শিখাই দিব আজকের ক্লাসে। কনভার্সনে আমরা শিখবো যে কত কেজিতে কত পাউন্ড হয়। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এটা ইউজুয়ালি অ্যাম্পিয়ার দিয়ে মাপা হয়, অন্য এককগুলো তেমন একটা প্রচলিত না, অ্যাম্পিয়ারটাই বেশি প্রচলিত।
এটাই মাপা হয়, কারণ সবাই তো আর মাপে না, হাতে গোনা কিছু মানুষজন মাপে, এই জন্য এটা নিয়ে ঝামেলা কম। এগুলো তো অনেক মানুষজন মাপে, ইংল্যান্ডে একজন, এই একজন, এই একজন, এক একজন এক একটা মাপে। তড়িৎ প্রবাহ সবাই মাপে না, সিলেক্টিভ কিছু মানুষজন বুঝে, সিলেক্টিভ কিছু মানুষজন মাপে, এই জন্য ঝামেলা কম, অল্প মানুষ ঝামেলা কম, সবাই একমতের মধ্যে আছে অ্যাম্পিয়ারই ভালো। দীপন তীব্রতা ক্যান্ডেলা, এটাও কিন্তু সবাই মাপে না, হাতে গোনা মানুষজন মাপে, এই জন্য এখানেও ঝামেলা কম, ক্যান্ডেলা সর্বজন স্বীকৃত। আমি কি তড়িৎ প্রবাহ দুইবার লিখছি রে? দৈর্ঘ্য সময় কোনটা বাদ দিছে রে আমার? দৈর্ঘ্য সময় ভর, আচ্ছা তাপমাত্রা তো লিখিই নাই, সরি সরি সরি, তড়িৎ প্রবাহ আমি দুইবার লিখছি, তাপমাত্রা, তাই তো বলি তাপমাত্রা, তাপমাত্রা, ওকে। তাপমাত্রা, তাপমাত্রা অনেকভাবে মাপা যায়। যেমন মানুষের জ্বর আসে, সব জায়গাতেই জ্বর আসে, সবাই তাপমাত্রা মাপে। কতটুকু গরম আবহাওয়া সবাই মাপে, অনেক মানুষজন, এই জন্য ঝামেলা বেশি। এখানে তোমার কেউ মাপে সেলসিয়াসে, ম্যাক্সিমাম মানুষ মাপে সেলসিয়াসে, আবার অনেকে আছে ফারেনহাইটে মাপে, তবে কেলভিনে বেশিরভাগ মানুষজন মাপে, মানে বেশিরভাগ বৈজ্ঞানিক মানুষজন, সায়েন্স নিয়ে যত কাজ হয় সবকিছু কেলভিনে মাপা হয়। আমরা যখন তাপগতিবিদ্যা পড়বো আমরা বুঝবো কেন মাপা হয়। এখন পর্যন্ত ধরে নিব যে কেলভিনে বৈজ্ঞানিক কাজকর্ম কেলভিনে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাপগতিবিদ্যা আরো ভালো জানবো আমরা এটা। পদার্থের পরিমাণ, এটা হচ্ছে মোল, মোলই প্রচলিত বেশি, মোল। এখন সবাই যদি এত দ্বিমত পোষণ করে ভাই এইটা না ওইটা না ওইটা না ওইটা, তাহলে সমস্যা না? আমাদের তো ফিক্স কোনো ইউনিট লাগবে। ধরো তুমি একটা কোম্পানি দিছো, হ্যাঁ, একটা নাসায় হয়েছিল, একটা ঘটনা ঘটছিল, একটু পরে দেখাবো। তুমি একটা কোম্পানি দিছো, এই কোম্পানিতে তুমি 10 জন মানুষকে নিছো, তোমার কাজ হচ্ছে বিভিন্ন জিনিসপত্র মাপা। তো একজন মাপছে মিটারে, একজন মাপছে ফুটে, একজন আবার সময় মাপছে ঘন্টায়, একজন সময় মাপছে সেকেন্ডে, একজন একভাবে মাপছে। তোমার তো হিসাব করতে অসুবিধা হয়ে যাবে। তোমার সবাইকে জিজ্ঞেস করা লাগবে আপনি এটা মাপছেন? হ্যাঁ। কিসে মাপছেন? বলবো ভাই ফুটে মাপছি। ওকে, তুমি নিলা। আরেকজন এসে মাপলো, তুমি বলবা আপনিও মাপছেন না? হ্যাঁ। কিসে মাপছেন? ভাই আমি তো কেজিতে মাপছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরেকজন আসলো, ভাই পাউন্ডে মাপছি। আপনি আবার পাউন্ডে মাপছেন? আচ্ছা। তোমার তো মাথাই নষ্ট হয়ে যাবে, একজন এক একটা মাপতেছে। এই জন্য তোমার একটা সিস্টেম থাকা লাগবে। তুমি যখন বলে দিবা ভাই আপনি কিন্তু এই সিস্টেমে মাপবেন, তখন সে বুঝে যাবে এই সিস্টেমের কথা আমাকে বলছে, মানে আমাকে এটা মিটারে মাপতে হবে, সময় মাপলে সেকেন্ডে মাপতে হবে, ভর মাপলে আমাকে পাউন্ডে মাপতে হবে, সে বুঝে যাবে। সো এরকম বেশ কিছু সিস্টেম ডেভেলপ করা হয়েছে। সবচেয়ে প্রচলিত যে সিস্টেম, যেটা বেশিরভাগ সবাই মানে একদম স্ট্যান্ডার্ড হিসেবে ধরছে যে একটা স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত, সেটা হচ্ছে এসআই ইউনিট। বলতে পারো ভাই এসআই ইউনিট, এসআই ইউনিট এটা কি? এটা হলো স্ট্যান্ডার্ড একটা সিস্টেম। স্ট্যান্ডার্ড সিস্টেমে কি বলা হয়? এসআই ইউনিটে বলা হয় তুমি দৈর্ঘ্য মাপবা মিটারে, সময় মাপবা সেকেন্ডে, ভর মাপবা কিলোগ্রামে, তড়িৎ প্রবাহ মাপবা অবশ্যই অ্যাম্পিয়ার, এটা ক্যান্ডেলা ঠিক আছে, এটা কেলভিনে মাপবা, আর পদার্থের পরিমাণ মোলে মাপবে। তোমাকে যখন কেউ বলে দিল যে একটা হিসাব নিকাশ তোমাকে করতে হবে এসআই ইউনিট হিসাব করে বা এসআই পদ্ধতিতে, তো তোমার মাথায় অলরেডি ক্লিক করা উচিত যে তার মানে সময় ঘন্টায় মাপলে চলবে না, সময় দৈর্ঘ্য ফুটে মাপলে চলবে না, তারপরে আর কি আছে, তাপমাত্রা ফারেনহাইটে মাপলে চলবে না, তোমাকে মাপতে হবে কেলভিনে। সো সুবিধা হইলো না আমার? এগুলো কি কোনো রিজন ছাড়া করা হয়েছে না রিজন রিজন আছে জন্য করা হয়েছে? প্রত্যেকটার পেছনে একটা রিজন আছে কেন এগুলা কাজ করা হয়েছে। আচ্ছা, এখন ধরো তোমাকে বললো ভাইয়া এসআই ইউনিট আমার ভালো লাগতেছে না, এফ পি এস, এফপিএস সিস্টেমে মাপো বলে দিল। এটা ব্রিটিশে বেশি চলে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেম মানে কি জানো? এফপিএস, এফ মানে হচ্ছে ফুট, এফটি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি ফুট বা এফটি বলা যায়, এফটি ফুট। পি মানে হচ্ছে পাউন্ড, পাউন্ড, পাউন্ডের সংকেত হচ্ছে এলবি, পাউন্ড। এস মানে হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে সংক্ষেপে বলা হয় এস। সো যখন তোমাকে বলা হবে এফপিএস, তোমার মাথায় চলে আসবে ভাই এফপিএস মানে তো আমাকে ফুটে মাপা লাগবে, আমাকে ওজন মাপলে সরি ভর মাপলে তো পাউন্ডে মাপা লাগবে, আমাকে সময় মাপলে সেকেন্ডে মাপা লাগবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এরকম অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে এবং বাকিগুলো আসলে সমান। দেখো মেইন ঝামেলা কিন্তু এখানেই হয়, মেইন ঝামেলা কিন্তু এই যে এইখানে
দৈর্ঘ্য, তারপরে এই যে ভর, সময়, এখানেই ঝামেলা হয়। এখানে কিন্তু কম ঝামেলা। তাপমাত্রা এটা যদি কোনো কিছু বলে দেয় তাহলে মাপলা, যদি কোনো কিছু না বলে দেয় তাহলে সেটা আমরা কেলভিনে মাপবো। তারপর তোমার আরো পদ্ধতি আছে, মানে মোস্ট পপুলারটা তো আমি লিখতে ভুলে গেছি, সিজিএস। সিজিএস পদ্ধতি, তোমাকে যদি কেউ বলে সিজিএস তাহলে তুমি এই অক্ষরগুলো দেখে বুঝতে পারবে। সিজিএস পদ্ধতি মানে হচ্ছে প্রথমে সি, সিতে হচ্ছে সেন্টিমিটার, সিতে হচ্ছে সেন্টিমিটার। আমরা মিটার, সেন্টিমিটার এই জিনিসগুলো আরো বিস্তারিত পড়বো একটু পরেই পড়বো। সিতে হচ্ছে সেন্টিমিটার, বাট তোমরা হয়তোবা সেন্টিমিটারের সাথে পরিচিত। দৈর্ঘ্য আমরা মিটারে না মাপবে সেন্টিমিটারে মাপবো, সিজিএস যদি বলে দেয়। তারপরে যখন জি, জি মানে হচ্ছে গ্রাম, জি মানে হচ্ছে গ্রাম, বা এটাকে বলা যায় জি, জি গ্রাম, জিএম বলে অনেকে, গ্রাম। যে আমরা কিলোগ্রামে মাপি, কিলোগ্রামে না মাপে শুধুমাত্র গ্রামে মাপতে হয় সিজিএস বলে দিলে। আর এস মানে তো তোমরা বুঝতেছো, এস মানে হচ্ছে সেকেন্ড। তারপরে তোমাকে বলে দিতে পারে এম কে এস পদ্ধতি। তোমাকে কি বলতে পারে? তোমাকে বলতে পারে এম কে এস পদ্ধতি, এবং আরেকটা আছে এম কে এস এ পদ্ধতি। এম কে এস পদ্ধতি, এম কে এস মানে হচ্ছে এটা মিটার, কে মানে হচ্ছে কেজি, কেজিতে মাপতে হবে। এটাতে পাউন্ডে মাপা হয়তো, এটাতে গ্রামে মাপা হয়তো, কেজিতে মাপা হবে। কেজিতে কিন্তু আবার এসআই এককে মাপা হয়। তারপরে আরেকটা আছে সেকেন্ড। এম কে এস এ সেম জিনিস, এটা সেম জিনিস, এ দিয়ে বোঝানো হয় অ্যাম্পিয়ার। কারণ এম কে এস পদ্ধতিতে আগে অনেক প্রচলিত ছিল, এম কে এস পদ্ধতিতে সবাই চলতো। এসআই একক আসার আগে এম কে এস এ সবাই হিসাব নিকাশ করতো। পরে দেখা গেল যে বিদ্যুৎ নিয়ে যে রেভলিউশন হইলো না ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে, আমরা গত ক্লাসে পড়েছিলাম ক্লাসিক্যালে, আধুনিক পদার্থবিজ্ঞান শুরু হওয়ার আগে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে বিদ্যুৎ নিয়ে অনেক গবেষণা শুরু হইলো। তো তখন দেখা গেল কেউ অ্যাম্পিয়ারে মাপে, কেউ বিভিন্ন ইউনিটে মাপে। এই জন্য তখন বলে দেওয়া হইলো যে ভাই এম কে এস তো ঠিক আছে, তার সাথে এটাও একটু ঠিক রাখেন, এটা অ্যাম্পিয়ারে মাপেন, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। সো এটার একটা ডেভেলপড ভার্সন ছিল, এটা একটা ডেভেলপড ভার্সন ছিল এম কে এস এ। যখন দেখা গেল এম কে এস এ দিয়েও হচ্ছে না, এর বাইরেও আরো একক আছে, কেউ তাপমাত্রা নিয়ে ঝামেলা করতেছে, তো তখন তাকে বলে দেওয়া হইলো যে এসআই ইউনিট ইউজ করতে হবে। মানে এটার পরে আসলো এসআই ইউনিট। এবং এর বাইরে সিজিএস বিভিন্ন জায়গায় প্রচলিত, অনেক জায়গায় সিজিএস দিয়ে হিসাব করা হয়, যেখানে তোমার ছোট ছোট লেভেলে কাজ করে। যেমন কেজি তো অনেক বড়, তারপরে তোমার মিটার তো অনেক বড়, বাট আমার মাইক্রো লেভেলে কাজ করতে হবে, তখন সিজিএস অনেক ভালো একটা ইউনিট হিসেবে দেখা গেল। তারপরে এফপিএস, এটা ব্রিটিশের ওখানে এখনো ইউজ করা হয়। সো এই ছিল বিভিন্ন ধরনের সিস্টেম। তো এখানে তুমি যদি বলো গুরুত্বপূর্ণ কোনগুলো, তোমরা দেখবা তুমি অনেক বেশি সিজিএস নিয়ে প্যারা খাবা, আমি যদি না থাকি, বাট আমার সাথে ক্লাস করলে প্যারা খাবা না। তারপরে এসআই তো তোমার সবসময় ইউজ করতে হবে, তোমার এসআই হলো জীবনের বন্ধু। এফপিএস খুবই কম লাগে, আমি একটা স্টার দিলাম। আর এটা আসলে একই জিনিস, এমকেএস আর এমএসসি এগুলো আসলে একই জিনিস, ঠিক আছে? ওকে, সো মেইনলি আমরা সিজিএস এ ফোকাস দিব, আর এগুলো তো অটোমেটিক একই জিনিস, এই তিনটা আসলে একই লাইনের জিনিস। ওকে, বুঝতে পারছি। এই জন্য আমাদের এককের পদ্ধতি দরকার। তুমি জাস্ট চিন্তা করো, এই এককের পদ্ধতি না থাকলে কত ঝামেলা হইতো। একটা এক্সাম্পল দেই, নাসা একবার কি হয়েছিল, তারা $125 মিলিয়ন লস করছিল। কেন জানো? কারণ এক অনেক মানুষজন আছে, ব্রিটেনের মানুষজন আছে, অনেকে বিভিন্ন দেশের মানুষজন আছে, একদল হিসাব নিকাশ করছে পাউন্ডে, হ্যাঁ, আরেক দল হিসাব নিকাশ করছে নিউটনে। মানে পাউন্ড দিয়ে তারা ফোর্স হিসাব করছে, আরেক দল সরাসরি নিউটনে ফোর্স হিসাব করছে। দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা। নিউটন হচ্ছে এসআই একক, নিউটন হচ্ছে এসআই, এসআই একক। কেন? কারণ নিউটন মানে কি, নিউটন, নিউটন মানে কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটন মানে বল না, এফ মানে কি এম এ না, এম এ, এম এ মানে হচ্ছে কেজি, এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হলো এসআই একক, এই দেখো কেজি মিটার সেকেন্ড এসআই একক। আর তখন তারা এফপিএস এককে বল হিসাব করছে, তারা এফপিএস এককে বল হিসাব করছে, পাউন্ড ফোর্স, মানে এত পাউন্ডের জন্য কতটুকু ফোর্স চাই এই হিসাব। সো একটা হিসাব করছে তোমার এফপিএস এ, একটা হিসাব করছে তোমার এসআই এককে। এই জন্য কি হয়েছে, একটা $25 মিলিয়ন তারা লস খাইছে 1999 সালে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আসলে মানে সিস্টেমটা খুবই দরকার, সিস্টেম ডিফাইন করে দেওয়াটা খুবই দরকার, বিশৃঙ্খলা রাখা যাবে না, কথা হবে একদম ক্লিয়ার কাট। ওকে, রাইট। আমরা এবার বিভিন্ন উপসর্গ পড়ব।
ওই যেমন মাত্র দেখলাম না, সেন্টিমিটার, তারপরে কেজি, কিলো, কিলোগ্রাম তো দেখলাম, গ্রাম, এই যে গ্রামের আগে কিলোগ্রাম, মিটারের আগে সেন্টিমিটার, এই জিনিসগুলো আমরা দেখব। প্রিফিক্স, প্রি মানে হচ্ছে আগে, প্রি মানে হচ্ছে আগে। তো বিভিন্ন এককের আগে যে শব্দগুলো ইউজ হয় বা যে অক্ষরগুলো বসে সেগুলোকে বলা হচ্ছে প্রিফিক্স বা উপসর্গ। উপমানেও আগে, উপমানেও আগে, ঠিক আছে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই, এই যে এখানে যে মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, সেলসিয়াস, মোল, এটাকে সংক্ষেপে কি আকারে লেখা হয়? সবসময় তো তুমি বানান করে লিখবা না। মিটারকে বলা হয় এম দিয়ে মিটার, ফুটকে বলা হয় এফ টি, সেকেন্ড হলো এস, ঘন্টা হচ্ছে এইচ, কিলোগ্রাম হচ্ছে কেজি, পাউন্ড হচ্ছে এলবি, অ্যাম্পিয়ার হচ্ছে এ, ক্যান্ডেলা হচ্ছে সি, সেলসিয়াস হচ্ছে ডিগ্রি সি, কেলভিন হচ্ছে বড় হাতের কে, যদি ফারেনহাইট হতো তাহলে হয়তো ডিগ্রি এফ, মোল হচ্ছে এম ও এল। ওকে, এই হচ্ছে জিনিসপত্র, এগুলো মাথায় রাখতে হবে। সবসময় তোমার অ্যাম্পিয়ার লেখার দরকার নেই, তুমি এ লিখলেই হচ্ছে, তো বুঝে যাবে ওটা অ্যাম্পিয়ার। এটা এখন তুমি দেখো এখানে জি আছে, জি মানে কিন্তু গ্রাম। এই যে গ্রাম, গ্রাম কিন্তু জি বা জিএম। এই জি এর আগে, এই জি এর আগে কে বসছে, জি এর আগে কে বসছে, তাহলে হয়ে গেছে কিলোগ্রাম। এরকম বিভিন্ন জিনিসের আগে বিভিন্ন জিনিস বসলে অন্য একটা জিনিস হয়ে যায়, অন্য একটা জিনিস হয়ে যাচ্ছে। তোমাকে যেমন আমি বলি, আমার জন্য আম, আমার জন্য মিটার অনেক লম্বা হয়ে যায়, মিটার অনেক বড় হয়ে যাচ্ছে। ভাই আপনি আমাকে বলছেন যে এই যে 1 মিটার, এই মিটার দিয়ে মাপতে, বাট ভাই আমি তো একটা মাপবো একটা পিঁপড়ার দৈর্ঘ্য, একটা পিঁপড়ার দৈর্ঘ্য আমি কেমনে এত বড় একটা জিনিস দিয়ে মাপবো? হয়তো একটা বড় একটা জিনিস আমি হিসাব করে দেখতাম, যে হয়তো স্ক্রিন, আমি হিসাব করে দেখতাম এই যে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার আমি মাপতাম। ভাই পিঁপড়া তো এই তুনি জিনিস, আমি এটারে কেমনে এত বড় স্কেল দিয়ে মাপবো? কথা কি লজিক্যাল? তো আমি তখন তাকে বলবো, আচ্ছা তোমার 1 মিটার দিয়ে মাপা উচিত না, তোমার মিটার দিয়ে মাপার দরকার নেই, তুমি একটা কাজ করো, এই মিটারের 100 ভাগের 1 ভাগ এইটা দিয়ে মাপো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে মিটারের 100 ভাগের 1 ভাগ, মানে মিটার বাই 100, মিটারকে আমি 100 ভাগ করছি, ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট একটা জিনিস দিয়ে তুমি এখন পরিমাপ করো যে এই পিঁপড়াটা কতটুকু বড় হয়। ওকে, পুরাটা ছিল 1 মিটার, আমি 100 ভাগের 1 ভাগ করলাম। কথা হচ্ছে, কথা হচ্ছে এই যে 1 মিটার, আমার লেখা হচ্ছে 1 মিটার, 1 মিটার, এই 1 মিটারকে বারবার বলা 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, বারবার বলা 1 মিটারের 100 ভাগ 1 ভাগ, এভাবে না বলে কোনো শর্টকাট নাই, শর্ট ডাকনাম নাই। ভাই 1 মিটারের 100 ভাগের 1 ভাগের কত গুণ হয় দেখেন তো? ভাই এই পিঁপড়াটা 1 মিটারের 100 ভাগের 1 ভাগের কয় গুণ? এভাবে কে বলে? শর্টকাট নাম দরকার, শর্টকাট ডাকলে বুঝবে, ডাকনাম। এই ডাকনামটা দেওয়া হয় এভাবে, 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ বা 1/100, আমি এখানে লিখি 1/100, উপরেই লিখি সমস্যা নেই, 1/100। এটা মানে এটা না যে 1/100 কথার অর্থ হচ্ছে 10⁻²। হ্যাঁ, 10⁻² মানে তো 1/100, বুঝতেছো? 10⁻² মানে 1/100, আশা করি বুঝতেছো। এই লেভেলে বড় তো হইছো যে 1/100 এটা। এইটাকে সংক্ষেপে বলা হয় সেন্টি। কি বলা হয়? সেন্টি। তোমরা অনেকে যে অনলাইনে সেন্টি খাও, যে ভাই ভাল লাগছে না সেন্টি খাইছি, ভাল লাগতেছে না, যে এই ইমোজি দাও, এটা আসলে সেন্টি না। সেন্টি হচ্ছে 1/100, এটাকে বলা হয় সেন্টি। সেন্টিকে এটার ইংলিশ হচ্ছে সি দিয়ে, CENTI, সেন্টি। তারপরে যদি এমন হইতো আমি তোমাকে বললাম যে এটার 1000 ভাগের 1 ভাগ, মানে এটা কি 10⁻³ না? তাহলে আমি বলতাম, তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় মিলি। সো তুমি যদি বলতে চাও যে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, তোমার 1 মিটারের 100 ভাগের 1 ভাগ বলার দরকার নাই, তোমার সেন্টিমিটার বললেই হয়ে যাবে। সেন্টিমিটার, সেন্টি শুনে সে বুঝতে পারবে 1 মিটারের 100 ভাগের 1 ভাগ করা লাগবে।
তোমার 1 মিটারের 1000 ভাগের 1 ভাগের সাথে তুলনা করতে হবে। তোমার এটা বলা লাগবে না, মামা দেখতো ওই যে পিঁপড়াটা আছে, ওই পিঁপড়াটা 1 মিটারের 1000 ভাগের 1 ভাগের কত গুণ? মামা দেখতো ওই যে নখটা পড়ে আছে, নখ কাটছি আমি, নখটা পড়ে গেছে, ওই নখটা 1 মিটারের 1000 ভাগের 1 ভাগের কত গুণ? তুমি জাস্ট বলবা ওই যে পড়ে আছে দেখতো ওইটা কত মিলিমিটার। মিলি শুনে সে বুঝবে 1000 ভাগের 1 ভাগ করা লাগবে মিটারকে। এরকম আরো আছে। তো যদি এমন হয় যে 1000 যদি এমন হয় 10⁻⁻6, এটাকে বলা হয় মাইক্রো। 10⁻⁻9 এটাকে বলা হয় ন্যানো। 10⁻⁻12 মানে 3 করে বাড়াচ্ছি, অ্যাকচুয়ালি 3 করে কমাচ্ছি, 1000 ভাগ করতেছি। এইটাকে তোমার কত বলা হবে? 1000 ছিল তো, এটাকে যদি আরো 1000 করি, 1000 ছিল এটাকে যদি আরো 1000 দিয়ে ভাগ দিই, তাহলে এটা হয়ে যাবে মাইক্রো। এটাকে যদি আমি আরো 1000 দিয়ে ভাগ দিই হয়ে যাবে ন্যানো। আরো 1000 দিয়ে ভাগ দিই এটা হয়ে যাবে পিকো। যদি আরো 1000 দিয়ে ভাগ দেই 15, এটা হয়ে যাবে ফেমটো। যদি আরো 1000 দিয়ে ভাগ দিই এটা হয়ে যাবে এটো। মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। ঠিক আছে, এটা আসলে শূন্য লেখার বাইরে চলে গেছে, আমি শূন্য দিচ্ছি না এখানে। বুঝছি বুঝছি। এটা হচ্ছে তোমার 0.01 আসে অ্যাকচুয়ালি, এটা এটা আসে 0.001। এটা তো তুমি বুঝতেছো অনেক বড় হবে, এটা আরো বড় হবে। আচ্ছা এখন ধরো জিনিসটা ছোট না, এটা তো ছোট হইলে এমন হইতো, তুমি বললা যে ভাই জিনিসটা 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার, মাইক্রো শুনে আমি বুঝবো মিটারকে 1000 দিয়ে 2 বার ভাগ করা লাগবে, বা মিটার 10⁻⁻6 গুণ, 1 মিটারের 10⁻⁻6 গুণ। যদি এমন হয়, আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে বলি, যদি এমন হয় তোমাকে বলা হইল যে 1 মিটার, হ্যাঁ মিটার তো আছে, 1 মিটার তো আছে, বাট এটা 1 মিটার না। আচ্ছা 1 মিটার, তোমাকে বলা হলো 1 মিটার, 1 মিটারের 100 ভাগের 1 ভাগ এরকম। তার মানে কি? তার মানে 1 গুণন 10⁻²। 1/100 মানে 10⁻², না? এত মিটার। তোমার এভাবে লেখার প্রয়োজন নাই, তোমার এভাবে লেখার প্রয়োজন নাই। তুমি এটাকে বলে দিবা সেন্টি, 1 সেন্টিমিটার। এখন সেন্টি পুরোটা লেখার দরকার নাই, শুধু সি লিখলেই হবে। সি মানে হলো সেন্টি, সি মানে হলো সেন্টি। সেন্টি হচ্ছে সি, মিলি হচ্ছে ছোট হাতের এম, মাইক্রো হচ্ছে এই যে মাইক্রো চিহ্ন মিউ, ন্যানো হচ্ছে এন, পিকো হচ্ছে পি ছোট হাতের কিন্তু, ফেমটো হচ্ছে এফ, ফেমটো হচ্ছে এফ, এটো হচ্ছে এ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি এমন হইতো এত ডিভাইড বাই 1 2 3 আবার 1 2 3, এটা বুঝতেই পারতেছো এটা হচ্ছে 1 × 10⁻⁻6 মিটার। তোমার 1 × 10⁻⁻6 বলা তো দরকার নেই, তুমি সরাসরি কি বলবা? এটা 1 মাইক্রোমিটার। ঠিক আছে, এইভাবে হিসাব নিকাশটা করতে হয়। তোমার এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের সেই প্রিফিক্স, এগুলোই হচ্ছে আমাদের সেই প্রিফিক্স। প্রিফিক্স বুঝতে পারছো? আচ্ছা এরকম আছে তোমার, যদি আমি বলি যে জিনিসটা আসলে ছোট না, ওটা তো 1000 ভাগের 1 ভাগ ছিল, 100 ভাগের 1 ভাগ ছিল। আমি তোমাকে বললাম যে ভাই আমি তো মাপবো একটা বিমানের দৈর্ঘ্য, মিটার অনেক ছোট জিনিস, আমার বড় জিনিস লাগবে। তুমি তখন তোমাকে বললাম যে ভাই 1 মিটারের 10 গুণ দৈর্ঘ্য হয় না? বললাম হ্যাঁ ভাই 10 গুণ দৈর্ঘ্য তো হয় 10 মিটার। আপনি 10 মিটার দিয়ে মাপেন। মাপলা। আমি তো নাটোর থেকে ঢাকার দৈর্ঘ্য মাপবো, ঢাকা থেকে চট্টগ্রামের দৈর্ঘ্য মাপবো, মিটার দিয়ে কি হবে? আমি তোকে বললাম ভাই 1 মিটারের 1000 গুণ আছে না? আমি বললাম হ্যাঁ আছে। 1 মিটারের 1000 গুণের সাথে মাপেন যে 1 মিটারের 1000 কয়টা আছে। তো এই যে 1 মিটারের 1000, 1 মিটারের 10 গুণ, 1 মিটারের 100,000 গুণ, এভাবে বলা তো প্রয়োজন নাই। তোমার বলা লাগবে যে 1 মিটারের 1000 গুণ। তুমি সরাসরি আমাকে বলে দাও না এই যে 1 মিটারের 1000 মানে কি, 1 মিটারের 1000 বা 1000 মানে কি 10⁻3। তুমি সরাসরি বলে দাও না কিলো, সরাসরি বলে দাও কিলো।
তোমার 100 গুণ মাপা লাগবে। 100 গুণ মানে হচ্ছে 10 স্কোয়ার। তুমি সরাসরি আমাকে বলে দাও না হেক্টো। ভাই তোমার 1 মিটারের 10 গুণ মাপা লাগবে, মানে হচ্ছে 10⁻1। তুমি সরাসরি বলে দাও না ডেকা, বললেই তো হয়। তোমার 3 4, হ্যাঁ 3 3, তোমার 10⁶, মানে কথা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 মিটারের 10 লাখ গুণ। ভাই 1 মিটারের 10 লাখ গুণ বলার কি দরকার? তুমি আমাকে সরাসরি বলো না। তারপরে হলো মেগা, সরি মেগা, মেগা। তারপর তোমার মাপা লাগবে আরো অনেক শূন্য আছে, ধরো 10⁹। তোমার তো আসলে মেগা টেগা দিয়ে বা 10⁹ বলার দরকার নেই, তুমি আমাকে বলবা গিগা। তারপর 10⁻12 কিলো, মেগা, গিগা। তারপর আর কি কি আছে? ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা। তারপরে হলো টেরা। তারপরে যদি 15 হয় এটা হয়ে যায় পেটা। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা। আর 10⁻18 হলে সেটা হয়ে যায় এক্সা। ঠিক আছে? ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। তো তোমাকে যদি কেউ বলে যে 1 গিগামিটার, 1 গিগামিটার, তার মানে 1 মিটারের 10⁹ গুণ। একের পরে 9টা শূন্য লিখলে যত বড় হয় তত গুণ। তোমাকে যদি কেউ বলে 1 গিগাবাইট, 1 গিগাবাইট, বাইট তো বুঝো যে মোবাইলে ইন্টারনেট চালাও যে 1 বাইট 2 বাইট। 1 গিগাবাইট মানে হচ্ছে 1 বাইটের 10⁹ গুণ। অ্যাকচুয়ালি 10⁹ হয় না, কারণ এই যে বাইটের হিসাবটা আলাদা, বাইটের হিসাবটা আলাদা, এই যে এমবি টেমবি এগুলো হিসাব আলাদা, তবে কাছাকাছি, এরকমই কাছাকাছি হয়। তারপর তোমাকে যদি কেউ বলে যে তুমি গিগা চ্যাড, এই নামটা অনেক পপুলার, গিগা চ্যাড। তো গিগা চ্যাড শুনলে তোমাকে যদি কেউ বলে একটা গিগা চ্যাড, আমরা যারা সায়েন্সের মানুষ, আমাদের কাছে মনে হয় একটা গিগা চ্যাড তার মানে 1 গুণন 10⁻, গিগা মানে হচ্ছে 9, এতগুলা চ্যাড আছে এখানে, এটা হচ্ছে গিগা চ্যাড। তোমার যদি কেউ বলে ভাই আপনি একটা মেগা চ্যাড, তাহলে 1 × 10⁶ গুলো চ্যাড থাকবে। জিনিসটা এরকম মজার জিনিস, হ্যাঁ মজার জিনিস। অনেক সময় তোমার 1 মিটারে হয় না, দৈর্ঘ্য মাপার সময় 1 মিটারের 1000 গুণ দিয়ে মাপতে হয়। 1 মিটারের 1000 গুণ, এটা দিয়ে মাপো কয়টা হয়, তখন মাপতে হবে তোমার 1 মিটারের 1000 গুণ এতবার আছে, না বলে বলবা 1 কিলোমিটার এতবার আছে। কথা বুঝতেছো? কথা বুঝতেছো আশা করি। এই যে কিলোমিটার, এই কিলোমিটারটাই কিন্তু এসআই একক। তো তোমার এই বারবার কিলো টিলো লেখার দরকার নেই, এটার যে শর্ট ফর্ম সেটা হচ্ছে এরকম ডেকা। এটা তোমার ডি লিখলে ডেসির সাথে মিলে যায়, বুঝছো? ডেসির সাথে মিলে যায়, এটা বড় হাতের ডি দিবা। হেক্টো হচ্ছে বড় হাতের এইচ, কিলো হচ্ছে বড় হাতের কে, এটা ছোট হাতের কে দিয়েও হয়, এটা ছোট হাতের কে দিয়েও বুঝায়, কারণ কে দিয়ে আর কোনো কিছু নাই। আর এটাও তোমার ছোট হাতের এইচ দিয়েও হয়, ছোট হাতের এইচ দিয়েও হয়। এটা মেগা অবশ্যই বড় হাতের এম, কারণ ছোট হাতের এম যেটা, ছোট হাতের এম কিন্তু মিলি, বুঝছো? ছোট হাতের এম কিন্তু মিলি। গিগা বড় হাতের জি হবে, এরপর এগুলো সবগুলো বড় হাতের জি। টি বড় হাতের হবে, পি বড় হাতের হবে, ই বড় হাতের হবে। ঠিক আছে? সো এটা একটু খেয়াল রেখো, মেগা কোনটা। মেগা কিন্তু ছোট হাতের দিলে কিন্তু মিলি হয়ে যাবে জিনিসটা। ওকে?
এটা তোমরা ছোট হাতের এইচ ইউজ করতে পারো। তো এইগুলা ছিল আমাদের বেশ কিছু প্রিফিক্স, যেগুলো ডিফাইন করে দেয় যে তুমি আসলে এককটা নিজের মতো মডিফাই করতে পারবা, কতটুকু করতে পারবা, তোমার ডাক নামের মতো জিনিসগুলো তোমার হিসাব নিকাশের সুবিধার জন্য। তো তোমাকে যদি কেউ বলে যে কিলোগ্রাম, কিলোগ্রাম মানে 1 গ্রামের, কিলো মানে কি, কিলো মানে 10⁻³ বা 1000। তো 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1 গ্রামের 1000 গুণ, 1000টা গ্রাম, জিনিসটা এইরকম। ওকে। সেন্টিমিটার মানে কি, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ বা 10⁻², অর্থাৎ 1 সেন্টিমিটার মানে হচ্ছে এতটুকু বা 1 মিটারের 100 ভাগের 1 ভাগ। এগুলো ছিল আমাদের কিছু বেসিক প্রিফিক্স। সো এখানে আমি একটু চেষ্টা করছি সবগুলো আবার এখানে একসাথে লিখে দেওয়ার। সো তোমরা এখান থেকেও জিনিসটা দেখতে পারবা। হ্যাঁ, এখান থেকে জিনিসটা দেখতে পারবা। একবারে আমি এখানে লিখে দিছি তোমাদের সুবিধার জন্য। এখানে আরো অনেকগুলো আছে, যেমন আমি কিন্তু তোমাদের যে এটা পড়াই নাই, মিডিয়া পড়াই নাই, মিডিয়া ওখানে আছে 10⁴ যেটা। তারপরে এক্সা পর্যন্ত লিখছি, এরপর আছে জেডটা, এরপর আছে ইউটটা। এত ভাই আমার মনে থাকে না, এই জন্য আমি লিখে রাখছি এখানে। ওকে, এটা মুখস্থ রাখবা। আমি যখন নটরডেমে পড়তাম, নয়ন স্যার ছিল, নয়ন স্যার সবসময় বলতো টিটিএম। টিটিএম মানে হলো টনটনা মুখস্থ, টিটিএম। তার একটা আছে এটিএম। এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ, এটা একটা বইয়ের নাম। তো টিটিএম হোক এটিএম হোক যেটা হোক, পড়ে ফেলবা এটা। এগুলো মনে রাখলেও হবে, এই যে এই পার্টটা মনে না রাখলেও হবে। ঠিক আছে, এটা মনে রাখা সহজ। ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো, ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো। যখন বাথরুমে যাও তখন গান গাবা, ডেসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটোয়েটো, এটাও গান গাবা। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা, ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা, এটা বললেই হবে। ডেকা হেক্টো ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরাপেটা এক্সা। একটু প্যারা হবে, মনে থাকবে তোমাদের। ঠিক আছে, ওকে ওকে, লেটস গো লেটস গো লেটস গো। থেমে থাকা যাবে না, পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। এই যে রূপান্তরগুলো, তোমাদের দুইটা রূপান্তর আমি বলে দিচ্ছি, দুইটা রূপান্তর সবচেয়ে বেশি লাগবে। যদি কখনো লাগে রূপান্তর, যেমন সেন্টিমিটার থেকে মিটার করতে তোমরা পারবো। সেন্টিমিটার মানে কি, 1 মিটারের 100 ভাগের 1 ভাগ, 1 মিটার 100 ভাগ, এগুলো তুমি সম্পর্ক বুঝতে পারবা। সম্পর্ক বুঝতে পারবা যে 1 সেন্টিমিটারে কত মিটার, 1 সেন্টিমিটার মানে কত, তো সহজেই পারবা। সেন্টি মানে হচ্ছে 10⁻², তাহলে 1 গুণন 10⁻², এত মিটার। এগুলো তোমরা পারবা। প্যারা খাবা কোনটায় জানো? প্যারা খাবা তোমাকে বলে দিছে 1 কেজি সমান সমান কত পাউন্ড। তোমাকে বলে দিছে 1 মিটার সমান সমান কত ফুট। এইগুলাই প্যারা খাবা। এই দুটো তোমাকে বলে দিচ্ছি। 1 কেজি সমান সমান কত পাউন্ড। 1 কেজি সমান কত পাউন্ড? 1 কেজি হচ্ছে 2.205 পাউন্ড। তারপরে 1 মিটার সমান কত ফুট? 3 পয়েন্ট কত, আচ্ছা 3.2 3.281 মনে হয়, 281 ফিট। তাতে আমি একটু ক্রস চেক করে আসি, 3 পয়েন্ট, দাঁড়াও চ্যাট জিবিটি 3, হ্যাঁ ঠিক আছে এটাই আছে, ভুলে যায়নি, আই এম স্টিল ওয়ার্দি। 1 কেজি সমান 2.205 পাউন্ড, আর 1 মিটার সমান 3.281 ফিট। উল্টা করতে পারবা, তাহলে 1 ফিটে কত হবে? 1 ফিটে কত হবে? ঐকিক নিয়ম করো, 1/3.281, ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে এত মিটার। তাহলে 1 পাউন্ডে কত কেজি হবে? ঐকিক নিয়ম করো, 1/2.205 এত কেজি। অঙ্কটা দেখো তো, একটি কেকের ভর এফপিএস, এফ মানে কি ফুট, পি মানে কি পাউন্ড, এস সেকেন্ড পদ্ধতিতে 2 পাউন্ড, 2 পাউন্ড। উক্ত কেকের ভর কেজিতে কত? ভেরি ইজি না? ইজি কিনা? ইজি কিনা? তোমার জাস্ট জানতে হবে যে 1 কেজি সমান কত? 2.205 পাউন্ড।
তাহলে 1 পাউন্ড সমান 1/2.205 কেজি। তাহলে 2 পাউন্ড সমান 2/2.205 কেজি। এরপর ক্যালকুলেটরে মারো টিপ, হিসাব নিকাশ সব ঠিক। ক্যালকুলেটরে কনভার্ট অপশনও আছে, যদিও তোমার যদি মনে হয় যে ক্যালকুলেটর টিপাই লাগতেছে তো তাহলে একদম কনভার্টই করব, তাও করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের 0.9070 কেজি। আমি সবসময় চেষ্টা করি দশমিকের পরে 4 ঘর নেয়ার। দশমিকের পরে তুমি খেয়াল করবে আমি 4 ঘর নেই ইউজুয়ালি, কারণ আমার কাছে মনে হয় 4 ঘর নেওয়াটা উচিত, না হলে অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষেত্রে হিসাব নিকাশ মেলে না। তাহলে এই ছিল আমাদের 2 পাউন্ডের হিসাব, বুঝছো? তো এটাই আমাদের বেশি প্রয়োজন হয়, এটা তোমাদের মাথায় থাকলে তোমাদের হিসাব নিকাশটা অনেক সহজ হবে। ওকে, আসো মাত্রা। মাত্রা একটা রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল, কত লেভেলে নির্ভরশীল, এটাকে বলা হয় কত সূচকে নির্ভরশীল, সেটাকে বলা হয় মাত্রা। একটা উদাহরণ দেই। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে, বোঝা লাগবে না, দেখো উদাহরণ দেখো। একটা বক্স, একটা বক্স। কয়েকদিন আগে আমার হলে, আমি যে হলে থেকে, আমি থাকি শেরে বাংলা হলে, আমার রুমে বিড়াল একটা বাচ্চা দিছে। এখন বিড়াল যখন বাচ্চা দেয় তো তখন আমরা ওই যে টিভির বক্স, ফ্যানের বক্স, এই বক্সগুলো খুঁজছি যে বক্সের মধ্যে বিড়াল রাখবো, বাচ্চাগুলোকে রাখবো, বাচ্চাগুলো মারামারি করবে, দেখবো মজা হবে। তো বক্সের মাপ আমি নিচ্ছিলাম। তো ধরো এরকম, এটা হলো সে একটা বক্স। এই বক্সের আমার আয়তন মাপতে হবে। বক্সের কি মাপবো আমি? আয়তন। বক্সের আমি আয়তন মাপবো। এখন আয়তন মাপার জন্য কি করতে হবে? আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপতে হবে। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে এইটা কতটুকু লম্বা, আমি এটাকে বললাম এ। প্রস্থ মানে কি? প্রস্থ মানে এইটা কতটুকু লম্বা, বা এইটা কতটুকু লম্বা। প্রস্থ মানে এইটা কতটুকু লম্বা। উচ্চতা মানে কি? উচ্চতা মানে এইটা কতটুকু উঁচু, কতটুকু উঁচু, কতটুকু উঁচু। তাহলে এই তিনটা জিনিস আমার মাপতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এ বি সি মেপে গুণ করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটাই কিন্তু কোনো না কোনো ধরনের লেন্থ, কোনো না কোনো ধরনের দৈর্ঘ্য। আমি যখন দৈর্ঘ্য বলতেছি তোমরা বুঝে নিচ্ছ যে এটা কতটুকু লম্বা। আমি যখন প্রস্থ বলতেছি তোমরা বুঝে নিচ্ছ মানে এই সাইডে কতটুকু লম্বা। আমি যখন উচ্চতা বলতেছি তোমরা বুঝে নিচ্ছ এটা এই সাইডে কতটুকু লম্বা। তিনটাই কিন্তু কোনো না কোনো দৈর্ঘ্য, একটা সোজা, একটা বাঁকা, একটা আড়াআড়ি, তাই না? তিনটাই কিন্তু কোনো না কোনো ধরনের দৈর্ঘ্য। তাই বলতে পারি এটা আসলে 3 ধরনের দৈর্ঘ্য। এই তিনটাই আসলে দৈর্ঘ্য। কোনো কিছুর আয়তন নির্ভর করে 3 ধরনের দৈর্ঘ্যের উপর। এখন যদি 3 ধরনের দৈর্ঘ্য কিভাবে বুঝাবা? দৈর্ঘ্য 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 গুণন করলে কি আসবে? দৈর্ঘ্য 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 গুণন করলে আসবে দৈর্ঘ্য কিউব, তাই না? দৈর্ঘ্য কিউব। হিসাব করো, এটা ধরো 1 মিটার, 2 মিটার, 3 মিটার। মিটার মিটার গুণ করো, মিটার মিটার মিটার, 3টা মিটার গুণ হলে কি হবে? মিটার কিউব। এই জন্য আয়তনের যে একক, আয়তনের একক কিন্তু মিটার কিউব। মনে পড়ে? আয়তনের একক মিটার কিউব। মিটার কিউব কেন হয়? কারণ এই যে দৈর্ঘ্য কিউব 3টা দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তার মানে বুঝতে পারতেছি যে যদি আমি দৈর্ঘ্য চেঞ্জ করি, দৈর্ঘ্য চেঞ্জ করা মানে কি? হ্যাঁ, দৈর্ঘ্য চেঞ্জ করা মানে কি? দৈর্ঘ্য চেঞ্জ করা মানে সকল ধরনের দৈর্ঘ্য চেঞ্জ করি, এটার এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য চেঞ্জ করি, তাহলে এটা 3 ধাপে আয়তনকে ইফেক্ট করবে। আয়তনটা 3 ধাপে, 3 সূচকে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, 3 ধরনের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। বুঝছো? এই যে এই পাওয়ার, এই পাওয়ারটাকে বলা হচ্ছে সূচক। যে কত সূচকে, এই পাওয়ারটাকে আমরা বলছি সূচক। সূচক যে কত সূচকে একটা মৌলিক রাশির উপর, মৌলিক রাশি কত সূচকে একটা মৌলিক রাশির উপর কোন একটা রাশি নির্ভরশীল। যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য শুধু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, কিন্তু আয়তন দৈর্ঘ্যের উপর 3 সূচকে নির্ভরশীল। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো বেগ, বেগ, বেগ। মোটর সাইকেল ধরো একটা, ধরো একটা মোটর সাইকেল।
এই মোটরসাইকেলের একটা বেগ আছে, মোটরসাইকেলের একটা বেগ আছে ভি। এখন এই বেগ কি কি জিনিসের উপর নির্ভরশীল? টি সময়ে এস সরণ হইল, তাহলে বেগ মানে কত? সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়, তাই তো, সরণ ভাগ সময়। তাহলে আমি বলতে পারি যে বেগ যেটা, বেগ বেগ আমার নির্ভর করতেছে সরণের ওপর, আবার সময় দিয়ে ভাগ করতে হচ্ছে। তো দেখো তো এখানে সরণের পাওয়ার কত, সময়ের পাওয়ার কত? সরণের পাওয়ার হচ্ছে 1, আর সময় কিন্তু নিচে ভাগ আকারে আছে। আমি যদি গুণ করি, গুণ আকারে নিয়ে আসি, সরণ গুণন, এটা তো ভাগ আকারে ছিল, যদি গুণ আকারে নিয়ে আসি তাহলে আমাকে লিখতে হবে সময় পাওয়ার -1। -1 কেন দিলাম? সামথিং পাওয়ার -1 এর অর্থই তো 1 বাই সামথিং। সময় টু দি পাওয়ার -1 এর মানে 1 বাই সময়। এক্স টু দি পাওয়ার -1 এর মানে তো 1 বাই এক্স। এখন 1 বাই এক্স দিয়ে কোনো কিছু গুণ করলে ওই সামথিং বাই এক্স হয়ে যাবে, সেটাই আমি বলছি। তাহলে সময় ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই সময়। তো সরণকে 1 বাই সময় বা সময় দিয়ে ভাগ করা, এটাকে আমি গুণ আকারে লিখলাম। কেন লিখলাম? যেন আমি এই পাওয়ারটা বের করতে পারি। তাহলে এখানে দেখো সরণের পাওয়ার 1, সময়ের পাওয়ার -1। এর মানে হচ্ছে সরণ যদি আমি বৃদ্ধি করি তাহলে 1 সূচকে বেগ বৃদ্ধি পায়। যদি আমি সরণ বৃদ্ধি করি, পাওয়ার যেহেতু নেগেটিভ, সূচক যেহেতু নেগেটিভ, সময় বাড়াইলে বেগ কমে, তাই তো হবে। সময় যদি বৃদ্ধি পায়, অনেক সময় লাগতেছে একটা জায়গায় যাইতে, তার মানে বেগ অনেক কম। জিনিসটা সেরকমই। যদি আমি আরেকটা উদাহরণ দেই, আমি বললাম তোমাকে, কি বলবো, কোনটা বলবো? আমি তোমাকে বললাম ধরো কি কি আনা যায়, বেগ, আয়তন, ধরো তোমাকে বললাম আমি চাপ, চাপ বলবো না, ধরো বল বললাম, বল, বল, বল মানে কি? বল মানে হচ্ছে এফ, তাই না? এফ, এফ সমান সমান আমরা পড়েছি এম এ। এফ সমান সমান আমরা কি পড়েছি? আমরা পড়েছি এফ সমান সমান এম এ, তাই না? এটা কি ছিল? এটা ছিল ভর। এটা কি ছিল? এটা ছিল আয়তন। ভর আর আয়তন। তাহলে বল সমান সমান আমি বলতে পারি ভর, সরি সরি আয়তন কেন, এটা ছিল ত্বরণ, সরি মাই মিস্টেক, ত্বরণ। এটা ছিল ভর গুণন ত্বরণ। এখন ত্বরণ কিন্তু আসলে এত সহজ না। ত্বরণ কি ছিল? ত্বরণ হলো আমাদের এ। ত্বরণ মানে কি? এ মানে কি? হ্যাঁ, এ মানে কি? আমরা একটু আগে দেখছিলাম না, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি এখানে মিটার আছে, এখানে সেকেন্ড আছে। ত্বরণ মানে এমন না সরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার, এটা না? এটা কি ত্বরণ না? ত্বরণ কি সময়, সরণ বাই সময় স্কোয়ার না? মিটার পার সেকেন্ড স্কোয়ার না এটা? এই যে মিটার, এই যে মিটার, সেকেন্ড -2, তার মানে নিচে আছে সময় স্কোয়ার, তাই তো? তাহলে বলতে পারি ভর গুণন, এটা ত্বরণ হচ্ছে আসলে আমার সরণ বাই সময় স্কোয়ার। সরণ, মরণ হয়ে গেছে এটা, সরণ বাই সময় স্কোয়ার। এখন সরণ গুণ আকারে আছে, ভর গুণ আকারে আছে, সময়কেও গুণ আকারে নিয়ে আসি আমি। তাহলে ভর গুণন সরণ গুণন সময়, সময়ের পর কত হবে? -2। সময়ের পরটা কত আসতেছে? -2। এখান থেকেও দেখো তুমি সূচকটা বের করে ফেলতে পারবা। এখান থেকেও দেখো তুমি সূচকটা বের করে ফেলতে পারবা। তাহলে এখানে সূচক কত? ভরের 1, সরণের 1, সময়ের -2। সো এই যে আমি বের করতে পারতেছি যে এই বল, বল জিনিসটা কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল, কারে কারে চেঞ্জ করলে বল চেঞ্জ হয়ে যাবে, কার উপর কতটুকু নির্ভরশীল। আমি দেখতেছিলাম আয়তন দৈর্ঘ্যের উপর অনেক নির্ভরশীল, তাই দৈর্ঘ্যের উপর 3 ভাবে নির্ভর করে। দৈর্ঘ্য পাল্টালেও 3 দিক দিয়ে সমস্যা। বল ভরের উপর নির্ভর করে, সরণের উপর নির্ভর করে, সময়ের উপর 2 দিক দিয়ে নির্ভর করে। তারপর উল্টা হবে, সময় বাড়াইলে বল কমে। সো
একটা রাশি কার উপর নির্ভরশীল, কতটুকু নির্ভরশীল এটা বোঝা যায়। দেখো এখানে কিন্তু কোথাও তাপমাত্রা নাই, তাপমাত্রা আছে নাই, পদার্থের পরিমাণ আছে নাই, তাপমাত্রা চেঞ্জ করলে বলের কোনো যায় আসে না। আয়তন, এখানে কোথাও ভর আছে, ভর নাই, ভর যদি আমি চেঞ্জ করি কোনো যায় আসে না, শুধুমাত্র দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এই যে আইডিয়াটা কে কার উপর নির্ভর করে, কতভাবে নির্ভর করে, কোন সূচকে নির্ভর করে, এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি মাত্রা। আমরা বলতেছি মাত্রা, মাত্রা, বুঝছো? এটাকে আমরা বলতেছি মাত্রা। এখন মাত্রা আমি বুঝলাম ভাই, মাত্রা আমি বুঝতে পারতেছি যে মাত্রার মূল কাজ হচ্ছে একটা জিনিস কতটুকু নির্ভর করতেছে হিসাব করা। এখন এই মাত্রা থেকে কিন্তু এটা বোঝা যায় যে একটা কিছুর একক কেমন হতে পারে, একটা কোনো কিছুর একক কেমন হইতে পারে। যেমন আমি তোমাকে বললাম যে দৈর্ঘ্যের উপর 3 ভাবে নির্ভর করে, দৈর্ঘ্যের সূচক হচ্ছে 3, তুমি এটা দেখে সরাসরি বলে দিতে পারবা তার মানে দৈর্ঘ্যের উপর 3 ভাবে নির্ভর করে, এটা একক তার মানে মিটার কিউব। দেখো একই জিনিস, কিন্তু দৈর্ঘ্যের জায়গায় মিটার লিখলেই হয়ে গেল। তোমাকে বললাম যে বেগ সরণের উপর 1 সূচক, সময়ের উপর -1 সূচক। তুমি দেখেই বলতে পারবা সরণ মানে তো ভাই এম, সময় মানে তো হচ্ছে আপনার এস, তাহলে এটার একক হওয়া উচিত মিটারের পাওয়ার 1, সেকেন্ডের পাওয়ার -1, মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। বলের একক কত হওয়া উচিত? তুমি বলবো ভাই বলের একক হওয়া উচিত তাহলে ভরের একক এম, সরণের একক এস, সরি আমি উল্টা বললাম, ভরের একক হচ্ছে কেজি, সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। 1 এটার পাওয়ার হচ্ছে -2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আসলে কিন্তু তাই, আসলে কিন্তু তাই। বল সমান সমান এই যে এফ গুণন এম এ না, এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। কিন্তু এটাকে তুমি দেখবা খ্যাপ করে লিখে দিবে নিউটন, এতগুলো একককে একসাথে করে লিখে দেবে নিউটন। একইভাবে তুমি যদি শক্তির হিসাব করো, শক্তির একক হচ্ছে জুল। আমরা দেখছিলাম কিনা, আমরা এককের ওখানে দেখছিলাম কিনা শক্তির একক জুল। এই যে কাজ বা শক্তি, এটার একক কিন্তু জুল, কিন্তু দেখো এটা কিন্তু ভরের উপর নির্ভর করে, সরণের উপর, সময়ের উপর, সরণের উপর। তাহলে দুইটা সরণ মিলে সরণ স্কোয়ার হয়ে যাবে, সময় -2 হবে। এটা হলো আমার শক্তির মাত্রা। সো এখান থেকে শক্তির একক কি আসা উচিত? শক্তির একক, শক্তির একক কি আসা উচিত? শক্তির একক তুমি দেখবা আসা উচিত সরণ স্কোয়ার হয়ে যাবে, তাহলে ভর মানে কেজি, সরণের স্কোয়ার হবে তাহলে মিটারের স্কোয়ার, সময় নিচে 2 আছে তাহলে সময় মানে এস এর -2 হবে। এটা হওয়া উচিত, তাই না? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হওয়া উচিত। কিন্তু কিন্তু আসলে এমনটা হবে না, আসলে এমনটা হবে না। শক্তি বা কাজ, আমি বললাম কাজ বা শক্তি একই জিনিস, এটার ক্ষেত্রে হওয়া উচিত কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা বিশ্লেষণ করলে এটাই আসে, মাত্রা দেখলে এটাই আসে, কিন্তু এটার জায়গায় তোমাকে লিখে দিবে জুল। এই যে নিউটন, এই যে জুল, এগুলোকে বলা হয় সুসংগত একক। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সুসংগত একক। সুসংগত একক, সুসংগত একক মানে অনেকগুলো মৌলিক একককে একসাথে মিলিয়ে যখন একটা একক বানানো হয় সেটাকে বলা হয় সুসংগত একক। বুঝতেছি? আমরা কি বুঝতেছি কিনা? এটা হলো সুসংগত একক। সো সুসংগত একক দেখে মাত্রা বোঝা যায় না। মাত্রাকে বোঝার জন্য একককে মৌলিক এককে ভাঙতে হয়। তুমি নিউটন দেখে বুঝতে পারবে না এটার মাত্রা কত, তোমাকে নিউটনকে এই ছোট ছোট এককে ভাঙতে হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারে ভাঙতে হবে। তুমি জুল দেখে বুঝতে পারবে না কাজের মাত্রা কত, তোমাকে জুলকে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারে ভাঙতে হবে। এইটা দেখলে, এই দেখো এইটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভর আছে, সময় আবার 2 ভাবে আছে, হ্যাঁ সময় 2 ভাবে আছে, দূরত্বও 2 ভাবে আছে। এগুলো মৌলিক একক দেখলে বোঝা যায়, সুসংগত একক দেখলে বোঝা যায় না। সো যখন তোমাকে বলবে একটা কোনো কিছুর মাত্রা সমীকরণ বের করো, সমীকরণ আমরা দেখব, বা কোনো কিছুর মাত্রা বের করো, তখন আমরা সরাসরি সুসংগত একক বাদ দিয়ে মৌলিক একক বের করব। যেমন আমরা দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি, মাত্রিক বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। মাত্রার ইংলিশ হচ্ছে ডাইমেনশন, মাত্রিকের ইংলিশ হচ্ছে ডাইমেনশনাল। এখানে তোমার খেয়াল করবা, আচ্ছা লিখি নেই, মাত্রা মানে হচ্ছে ডাইমেনশন, হ্যাঁ ডাইমেনশন, ডাইমেনশন। আর মাত্রিক বিশ্লেষণ
মাত্রিক বিশ্লেষণ মানে মাত্রা নিয়ে বিশ্লেষণ করা, কোনো কিছুর মাত্রা কত হবে সেটাকে আমরা বলছি ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস করলে কি হয়? ডাইমেনশনাল অ্যানালাইসিস করলে মাত্রা সমীকরণ বের করা যায়। মাত্রা সমীকরণ বের করা যায়। মাত্রা সমীকরণ জিনিসটা কি? যে সমীকরণ থেকে কোনো কিছুর মাত্রা সম্পর্কে জ্ঞান পাওয়া যায় সেটাকে বলা হয় মাত্রা সমীকরণ। এমন সমীকরণ যেটা দেখলে আমি বলতে পারবো যে এই রাশিটা কোন কোন রাশির উপর নির্ভর করে, মানে এমন একটা সমীকরণ যেটা দেখলে মাত্রা বোঝা যাবে, সেটা হচ্ছে মাত্রা সমীকরণ। ওকে, তাহলে আসো মাত্রা সমীকরণ কেমনে বের করে। তোমাকে বললো বাবু মশাই, জুলেরটাই বলি, জুল তো হইলো, ধরো চাপের বললো, তোমাকে বললো চাপের মাত্রা সমীকরণ, চাপের মাত্রা সমীকরণ। তাহলে চাপ জিনিসটা কি তোমাকে বুঝতে হবে, চাপের একক কি। তুমি বলবো ভাই চাপের একক হচ্ছে প্যাসকেল। চাপের একক কি? চাপের একক হচ্ছে একক। চাপের যে একক সেই এককটা হচ্ছে প্যাসকেল। আমি বললাম খুব উপকার হইলো, খুব উপকার হয়েছে আমার। এইটা একটা কি? এটা একটা সুসংগত একক, তাই না? এটা একটা কি? সুসংগত একক। আবার যদি মাত্রা বুঝতে হয় আমার সুসংগত একক বাদ দিয়ে মৌলিক এককে নিয়ে আসতে হবে। এটা আমার সুসংগত একক, সুসংগত একক আমার দরকার নাই ভাই, আমি এটাতে কি করব? এটা দিয়ে তো আমার কোনো মাত্রা টাত্রা বের করা যায় না, আমার মৌলিক এককে নিয়ে যেতে হবে। মৌলিক এককে নিয়ে যাওয়ার জন্য তোমার বুঝতে হবে চাপ জিনিসটা কেমনে আসে। চাপ, চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তুমি ধরো এ ক্ষেত্রফলের মধ্যে এফ বল প্রয়োগ করেছো, তাহলে এক একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করবা? এফ বাই এ। এই এফ বাই এ এটাকেই বলা হয় চাপ। এই এফ বাই এ এটাকেই বলা হয় তোমার প্যাসকেল, বুঝছো? সো এফ বাই এ বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। সো প্যাসকেল মানে কি জিনিস? প্যাসকেল মানে হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। বল ভাগ ক্ষেত্রফল। এখন বলের একক কোনটা? বলের একক কোনটা? বলের একক কোনটা? বলের একক হচ্ছে নিউটন, তাই না? সবকিছু আমরা এসআই এককে হিসাব করছি, এসআই একক নিউটন। ক্ষেত্রফলের একক কোনটা? ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে মিটার, প্রস্থ হচ্ছে মিটার, দুইটা মিটার গুণ করলে মিটার স্কোয়ার। ওকে, ভাগ আকারে লিখতে চাই না, আমি একসাথে লিখতে চাই, গুণ আকারে লিখতে চাই। তাহলে নিউটন গুণন মিটার ইনভার্স 2। ওকে, নিউটন কিন্তু আবার সুসংগত একক। নিউটনকে ভাঙলে কি পাওয়া যায়? নিউটনকে ভাঙলে কি পাওয়া যায়? এই টোটাল জিনিসকে ভাঙো আবার, আমার তো লাগবে মৌলিক একক। তো নিউটনকে ভাঙলে পাওয়া যায়, গত স্লাইডে আমরা দেখেছি, আগের স্লাইডেই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন মানে বল, এফ ইকুয়ালস টু এম এ। এই যে এম, এই যে ত্বরণ এম এ, তার সাথে একটা যে এম স্কোয়ার এখানে গুণ আকারে ছিল, এম ইনভার্স স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটাকে এখন একসাথে লেখো। এইটা কিন্তু আমরা এখন মৌলিক একক, এটাকে একসাথে লেখো। একসাথে লিখলে কি আসবে? এইটা কেজি মিটার, এখানে মিটার ইনভার্স 1, এখানে +1, এখানে -2, তাহলে -1 আর সেকেন্ড -2। এইটা হচ্ছে আমার মৌলিক একক। এখন এইটা হচ্ছে আমার মৌলিক একক। কিসের মৌলিক একক? চাপের মৌলিক একক। এইটা আমার মৌলিক একক। মৌলিক একক জানলে কি হবে? মৌলিক একক জানলে আমি সরাসরি এখান থেকে মাত্রাটা বের করে ফেলতে পারবো। তাহলে বলতো এটার মাত্রা কি রকম হওয়া উচিত? কোন কোন রাশির উপর এটা নির্ভর করে? কোন কোন রাশির উপর এটা নির্ভর করে? তুমি এটা দেখেই বলতে পারবা এটা ভরের উপর নির্ভর করে। কেজি মানে ভর, ভরের উপর। এম মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর -1। সেকেন্ড মানে সময়, সময়ের উপর -2। তাহলে এটা এটা হবে ভর, দৈর্ঘ্য, এটার উপর -1 এবং সময়ের উপর -2। তাই কিনা? তাই তো।
এটা বুঝাবে মাত্রা। এখন মাত্রা তুমি সবসময় এভাবে বানান করে লিখবা, এটা কি এফিশিয়েন্ট? এফিশিয়েন্ট না। তোমার সহজে বুঝাইতে হবে। সহজে বোঝানোর জন্য মাত্রা সমীকরণ দরকার। সহজে বোঝানোর জন্য দরকার মাত্রা সমীকরণ। তো মাত্রা সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। মাত্রা সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। একটু ওয়েট। মাত্রা সমীকরণ লেখার কিছু নিয়ম আছে। তোমাকে যদি বলে যে চাপের মাত্রা সমীকরণ, এত বড় লাইন লেখার দরকার নাই। চাপের মাত্রা সমীকরণ এত বড় লাইন লেখার দরকার নাই। যদি বলে চাপ এবং একটা থার্ড ব্র্যাকেট দেয়, এটা মানেই হচ্ছে চাপের মাত্রা সমীকরণ বের করো। এটা মানেই হচ্ছে চাপের মাত্রা সমীকরণ বের করো। চাপের মাত্রা সমীকরণ, এই পুরো কথাটাকে ট্রান্সলেট করে ফেলবা, চাপ থার্ড ব্র্যাকেট মানে চাপের মাত্রা সমীকরণ। এখন তোমাকে মাত্রা সমীকরণটা লিখতে হবে। কথা হচ্ছে যখন যখন তুমি দেখবা ভর, যখন তুমি দেখবা ভর আছে, তুমি এটাকে বলবা বড় হাতের এম। যখন তুমি দেখবা সময় আছে, তুমি এটাকে প্রকাশ করবা বড় হাতের টি। যখন তুমি দেখবা যে আর কি আছে এখানে, দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য আছে, তুমি এটাকে বলবা বড় হাতের এল। এবং আরো অনেক কিছু আছে, তোমার আসলে এই তিনটাই লাগবে। তাপমাত্রা লাগতে পারে অনেক সময়। যখন তুমি দেখবা তাপমাত্রা আছে, তখন তো এটা হবে থিটা। ঠিক আছে, টি না কিন্তু থিটা। এই চারটা জানলেই হবে। যখন তুমি দেখবা এরকম, তখন এটাকে এভাবে লিখতে হবে। যদি দেখো যে মোল সংখ্যা আছে, মোল, হ্যাঁ, মোল লাগে না, উদয় মাথার মধ্যে নিয়ে লাভ নেই। ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, এই চারটাই লাগবে। এই চারটা হলে তুমি এই ভাষায় লেখার দরকার নাই, তুমি এভাবে লিখে দিবা। তাহলে ভর, ভর হচ্ছে কি? ভর হচ্ছে এম। ভর হচ্ছে এম। এম গুণন, গুণন চিহ্ন দেওয়ার দরকার আছে? দরকার নাই, পাশাপাশি লিখলেই হয়ে যাচ্ছে। দৈর্ঘ্য হচ্ছে এল, পাওয়ার হচ্ছে -1। গুণন চিহ্ন দেওয়া উচিত আছে? গুণন চিহ্ন দেওয়া লাগবে না, এম আর এল পাশাপাশি আছে মানে গুণ আছে। সময়, সময় কি? টি -2। এইটা হচ্ছে আমার মাত্রা সমীকরণ। এটা কি? এটা হচ্ছে আমার মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ ক্লিয়ার? তাহলে থার্ড ব্র্যাকেটটা কোথায় হয়? থার্ড ব্র্যাকেটটা হচ্ছে যার মাত্রা সমীকরণ বের করবা তার চারপাশে দিতে হয়। চাপ থার্ড ব্র্যাকেট মানে চাপের মাত্রা সমীকরণ চাইছে, তোমাকে চাপ চায় নাই, চাপ বের করতে বলা নাই, তোমাকে বলছে চাপের মাত্রা সমীকরণটা বের করো। হ্যাঁ, আর এই যে বড় হাতের এম এল টি এগুলো কি প্রকাশ করে? এটা প্রকাশ করে ভাই এটা মাত্রা বুঝাচ্ছে, এটা মাত্রা বুঝাচ্ছে। ওকে 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 রাইট। তোমাকে ধরো বলা হলো কিসের মাত্রা বের করতে বলবো এখন? ধরো তোমাকে বলা হলো, তোমাকে বলা হচ্ছে চাপের তো মাত্রা বের করলা, তোমাকে তো কাজের বা শক্তির তো তোমাকে বের করে দিছি অলরেডি, তো বের করে লাভ নেই, কাজ শক্তি তো হয়ে গেছে। ধরো তোমাকে বললো, কোনটা দেওয়া যায়? আচ্ছা আচ্ছা ওয়েট, চাপ আমরা করলাম, কাজ হয়ে গেছে, শক্তি হয়ে গেছে। ক্ষমতা বলো, তোমাকে বললো ক্ষমতার মাত্রা সমীকরণ বের করো। ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা সমীকরণ। তাহলে কিভাবে করবা ক্ষমতার মাত্রা সমীকরণ? খুব সহজ। ক্ষমতা, ক্ষমতা পি, হ্যাঁ পি। ক্ষমতা পি মানে কি? মানে হচ্ছে কৃত কাজ, জুল ডিভাইডেড বাই সময়। জুল ভাগ সময়, 9-10-এ পড়ছো ক্ষমতা। জুল ভাগ সময় বা ক্ষমতা কাকে বলে? এটার মতো, চাপের মতো। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল চাপ ছিল, একক সময়ে কৃত কাজ হচ্ছে ক্ষমতা। একক সময়ে কৃত কাজ হচ্ছে ক্ষমতা। মানে টি সময়ে যে, এক সময়ে জে বাই টি, এই জে বাই টি হচ্ছে ক্ষমতা। তাহলে জুল, বাবা জুল মানে আবার কি? জুল, টি তো আছে, সময় আছে, থাক। জুল কি ছিল? কাজ। বল গুণন সরণ, বল মানে কি? নিউটন। সরণ মানে কি? মিটার, নিউটন মিটার ভাগ টি। বাবা নিউটন মানে কি ছিল? নিউটন কি? ফোর্স, বল। নিউটন কি ছিল? ফোর্স মানে বল। বল কি? F = ma।
নিউটন মানে হলো ফোর্স, ফোর্স সমান কত? এম এ। এম মানে কি? কেজি। ত্বরণ মানে কি? এ। এ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। একক লিখতেছি, এখানে আছে একটা মিটার, নিচে আছে টি সময়, তাহলে উপরে থাকবে কেজি, দুটা মিটার একসাথে হবে মিটার স্কোয়ার, সেকেন্ড একসাথে হবে সেকেন্ড স্কোয়ার। আর যে নিচে টি আছে, টি মানে কি? টি তো সময়, তো সময়কে একসাথে তুমি এই যে সেকেন্ড লেখো, সময়কে সেকেন্ড লেখো, সময়কে সেকেন্ড লেখো, টি কেন লেখছো? হ্যাঁ বেয়াদব, টি কেন লেখছো? আচ্ছা, তো নিচে আছে একটা আমার সময়, নিচে আছে আমার একটা সময়, তাহলে ডিভাইড বাই এস, ডিভাইড বাই এস একসাথে করলে কি হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। তাহলে এটাকে কি আর ভাঙা যায়? আর ভাঙা যায় না, এটা হলো মৌলিক একক। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে চাপ, চাপ সরি ক্ষমতা, এটা তো ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতার মাত্রা সমীকরণ ইকুয়ালস টু কেজি, কেজি মানে কি? এম ভর, এম মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার, সময় মানে কি? টি মাইনাস 3। এটা হচ্ছে আমাদের মাত্রা সমীকরণ, এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা সমীকরণ। বুঝতে পারছো? এইভাবে তোমরা মাত্রা সমীকরণ বের করতে পারবা। ওকে ওকে, এখন দেখো একটা জিনিস বুঝো, একটা জিনিস বুঝো, তারপর একটা অঙ্ক দেখবো। যদি তুমি দুইটা জিনিসকে সমান বলো, দুইটা রাশিকে যদি সমান বলো, যে একটা রাশি আর একটা রাশি, দুটা রাশিকে তুমি সমান বলছো, ভাই এই দুটা রাশি সমান, এই দুটা রাশি একই জিনিস, এই দুটা রাশি কি জিনিস? একই জিনিস। তাহলে তুমি স্বীকার করে নিচ্ছ দুইটা রাশি একই জিনিস, যেহেতু তাদের নির্ভরশীলতাও এক। মাত্রা মানে কি ছিল? মাত্রা মানে ছিল একটা রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভরশীল। তুই বলছো এই দুইটা জিনিস তো একই জিনিস, তাহলে এই দুইটা জিনিসের নির্ভরশীলতাও সেম। তাহলে প্রথম রাশি যার যার উপরে যেমন ভাবে নির্ভর করে, দ্বিতীয় রাশিটাও তার তার উপরে তেমন ভাবেই নির্ভর করে, তাই তো? আচ্ছা, তাহলে এটার যে মাত্রা, এটার যে মাত্রা হবে আর এটার যে মাত্রা হবে, দুটা মাত্রা কি হবে? দুটা মাত্রা সমান হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটা অঙ্ক দেখো। মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে সরল দোলকের দোলনকালের জন্য একটা রাশিমালা নির্ণয় করো। বুঝছো? মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে মানে মাত্রা বিশ্লেষণ করে সরল দোলকের দোলনকালের রাশিমালা। এখন তোমরা অনেকে কনটেক্সট চাও, ভাই কনটেক্সট দেন, এটা পরে আছে, তোমাদের চ্যাপ্টারের পরে আছে, এই বইয়ের লাস্টের দিকে আছে, বাট আমাদের এই টপিক দিয়ে করা যায় এটা। এখন দোলনকাল, দোলনকাল এটা হচ্ছে একটা সময়, বুঝছো? দোলনকাল মানে হচ্ছে একটা সময়, কাল দেখেই তো বুঝার কথা যেটা একটা সময়। সো দোলনকাল এটা আসলে একটা সময়, যে একটা দোলক, দোলক ট্যাং 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 ট্যাং, এটাই যে এই পাশ থেকে ছেড়ে দিলাম, ট্যাং ট্যাং, এই যে এটুকু ফিরে আসতে কতটুকু সময় লাগে, ট্যাং ট্যাং, এই যে ফিরে আসতে কতটুকু সময় লাগে, এটাকে বলা হয় দোলনকাল। সো এই দোলনকালের রাশিমালা বের করতে বলছে। এখন দেখো, আমি তোমাকে একটা কনটেক্সট দেই, কনটেক্সট তোমার যে যে জিনিসগুলো জানা প্রয়োজন এটা সলভ করার জন্য। হ্যাঁ, তোমার যখন ফুল ফিজিক্স বইটা শেষ হয়ে যাবে তখন তুমি এমনি দেখে বুঝতে পারো, বাট এখন তো কেবল শুরু করতেছো, তোমাকে কনটেক্সট দিতে হবে। কনটেক্সট কি ভাই? এটা কি জিনিস কনটেক্সট? আমার হাতের লেখা কি বেশি বড় হয়ে যাচ্ছে? বেশি কি বড় হয়ে যাচ্ছে? একটু ছোট করে লিখি তাহলে। কনটেক্সট মানে আমি এক্সাইটেড হয়ে গেলে বেশি বড় বড় করে লিখি। কনটেক্সট, কনটেক্সট হচ্ছে দোলনকাল একটা সময়, তোমাকে আমি কনটেক্সট দেই, এটা খুবই পপুলার ম্যাথ। দোলনকাল এক ধরনের সময়, হ্যাঁ। তারপরে কোনো কিছু দোলনকাল কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। কোনো কিছু দোলনকাল, যে পেন্ডুলামটা যে দুলতেছে সেই পেন্ডুলামের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যে পেন্ডুলামটা দুলতেছে সেই পেন্ডুলামের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, মানে এল এর উপর নির্ভর করে। এবং অভিকর্ষ যে ত্বরণ আছে ওই সময় পৃথিবীর, জি, এই জি এর উপর নির্ভর করে, এই পেন্ডুলামের ভরের উপর নির্ভর করে না। মজার জিনিস, যত ভারী হোক না কেন ভরের উপর সময়কাল নির্ভর করে না, এটা আমরা পর্যাবৃত্ত গতি যখন পড়বো তখন দেখব। আচ্ছা, তো এটা নির্ভর করে কার কার উপর? নির্ভর করে
নির্ভর করে কয়েকটা জিনিসের উপর। ওয়েট, এটা নির্ভর করে দুইটা জিনিসের উপর শুধুমাত্র। একটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, এটা বুঝান না, এটা জ্ঞান, তোমাকে আমি জ্ঞান বিতরণ করতেছি, কনটেক্সট বুঝাইতেছি। এগুলো তথ্য জানলে তুমি এটা করে ফেলতে পারবা। এবং অভিকর্ষ ত্বরণ, এই দুটো জিনিসের উপর নির্ভর করে। এবং এই দোলনকাল এটা আসলে একটা সময়। তাহলে আমি বলতেছি, ধরে নিচ্ছি তোমাকে বলছে রাশিমালা বের করতে বা একটা ফর্মুলা বের করতে, তোমাকে একটা ফর্মুলা বের করতে বলছে যে তুমি আমাকে একটা ফর্মুলা দাও। তো এখন ধরে নিচ্ছি দোলনকাল এটা তো সময়, আমি ধরে নিলাম দোলনকাল সময় হচ্ছে টি। টি ইকুয়ালস টু কোনো একটা ধ্রুবক কে গুণন, নির্ভর করে দুইটা জিনিসের উপর। এক হচ্ছে দৈর্ঘ্য মানে এল, এটার পাওয়ার আমি ধরে নিচ্ছি কে, আমি জানি এটার পাওয়ার কত। আরেক হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, আমি ধরে নিচ্ছি জি এর পাওয়ার হচ্ছে এম, কে আর এম, বুঝছো? কে আর এম, বা তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো কে, আর এটাকে তুমি ধরো বললা জে। হ্যাঁ, এখন এখানে ধ্রুবক কেন নিছি? আচ্ছা, এই কে এখানে নেওয়া উচিত না, যেহেতু কে একবার লিখছি। আমি বললাম এল টু দি পাওয়ার এম জি টু দি পাওয়ার এন। এখন এখানে একটা ধ্রুবক তোমার নিতে হয়, হ্যাঁ ধ্রুবক নিতে হয়। যেমন তোমরা দেখছো না, অভিকর্ষ বল এফ ইকুয়ালস টু একটা ধ্রুবক জি, m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এটা কি পড়ছো কি? না পড়লে অসুবিধা নাই, একটা ধ্রুবক দরকার হয়, একটা ধ্রুবক দরকার হয়। তোমার 9 10 স্প্রিং ধ্রুবক পড়ছো না, একটা সূত্রে ধ্রুবক থাকে, এই ধ্রুবকটার মান 1 হইতে পারে, 1 হইলে তো নাই হয়ে গেল, যে কোনো কিছুই হইতে পারে। ধরে নিলাম যে একটা ধ্রুবক আছে, যেহেতু ফর্মুলা আমি জানি না, ফর্মুলাটা কি হইতে পারে আই হ্যাভ নো আইডিয়া, আমি ধরে নিছি কে, একটা ধ্রুবক আছে এখানে, এবং এটা এল এর উপর নির্ভর করে, এম সূচকে নির্ভর করে, জি এর উপরও নির্ভর করে, এন সূচকে নির্ভর করে, এম আর এন এর মানটা বের করব। এখন এই দুটো জিনিস যদি সমান হয়, টি কি জিনিস? টি হচ্ছে একটা সময়। তো সময়ের মাত্রা কোনটা? সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এই পাশের যে মাত্রা, এই মাত্রা আর এই মাত্রা সমান হবে, এই মাত্রাও হইতে হবে টি, তাই তো? তাহলে আমি বলতেছি টি ইকুয়ালস টু, এটার মাত্রা কত হবে? কে একটা আমি ধ্রুবক ধরছি, ধ্রুবক মানে 1 2 3 4 10 20 1000 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, একটা সংখ্যা। এটা কোনো পরিমাপযোগ্য মানে কোনো কিছু দৈর্ঘ্য না, কোনো কিছুর প্রস্থ না, কোনো কিছুর উচ্চতা না, কোনো সময় না, এটা কোনো মাত্রা নাই, একটা ধ্রুবক। 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ 20 লাখ 4 কোটি 5 কোটি হইতে পারে। সো এটা তো কোনো মাত্রা নেই। এল, এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এম। দৈর্ঘ্য হচ্ছে এম নাকি এল, সরি দৈর্ঘ্য হচ্ছে এল, মাথা মতো পাগল হয়ে গেছে। এল, এল টু দি পাওয়ার এম। জি মানে কি? জি মানে ত্বরণ, জি মানে ত্বরণ। এখন ত্বরণ জিনিসটা আবার কি ছিল? ত্বরণ জিনিসটা আবার কি ছিল দেখো তো? ত্বরণ, ত্বরণ কি ছিল? সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার, সরণ ডিভাইড বাই সময় স্কয়ার ছিল না? ওই যে একক দেখো, মিটার পার সেকেন্ড স্কয়ার, সরণ সময় স্কয়ার। তাহলে সরণ মানে কোনটা? সরণ মানে হচ্ছে এল, আবার এল আসলো, হ্যাঁ ঠিক আছে আবার এল আসলো, এল আর সময় স্কয়ার মানে টি, তাই তো? টি নিচে আসলো টি, সরণ বাই সময় স্কয়ার। অথবা এভাবে বলতে পারো তুমি, একক থেকে বলতে পারো সরণ সময় ইনভার্স টু। তাহলে সরণ সময় ইনভার্স টু, এটা আমি পাওয়ার দিচ্ছি ধরো এন, যেহেতু এন আছে আমি দিলাম, এই পুরোটা হচ্ছে জি মানে ত্বরণ, ত্বরণের পাওয়ারটা হচ্ছে এন। তাহলে টি ইকুয়ালস টু এল এম, আর এখানে যদি গুণ করে দাও যদি, তাহলে এটার পর এল টু দি পাওয়ার এন
টি টু দি পাওয়ার -2n। আচ্ছা, তাহলে টি ইকুয়ালস টু এল টু দি পাওয়ার এম গুণন এল টু দি পাওয়ার এন, এটা হয়ে যায় এল টু দি পাওয়ার এম প্লাস এন। সূচকের এই নিয়ম জানো? সূচকের এই নিয়ম যে এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 2 যদি থাকে তাহলে কি হয়, এটা এক্স টু দি পাওয়ার 3 হয়ে যায়, যোগ হয়ে যায়। সেটা আমি করলাম, যোগ করে দিলাম, এই দুটা যোগ হয়ে গেল, গুণন টি টু দি পাওয়ার -2n। আচ্ছা, ওকে, ইতনা তো হো গিয়া, আব কিয়া? এখন কি হবে কালিয়া? এখন কি হবে কালিয়া? কি হবে দেখো তো। এখানে এল, এই পাশে এল নাই, তার মানে কি আছে? এল টু দি পাওয়ার 0 আছে, টি টু দি পাওয়ার 1 আছে। এল টু দি পাওয়ার 0, এখানে কি এল কোথাও আছে? খালি এল এখানে আছে, টি এ পাশে আছে, টি পাশে আছে। যদি এই দুইটা সমান হয় তাহলে অবশ্যই এদের পাওয়ার গুলোও সমান হবে। এটা যা রাশি যদি তাই রাশি হয়, এখানে আমি দেখছি টি এর উপর একভাবে নির্ভরশীল, তাহলে এটাও টি এর উপর একভাবে নির্ভরশীল হবে, তাহলে এটার মান 1 হওয়া উচিত। এটা এল এর উপর নির্ভর করে না, তাহলে এটার মান 0 হওয়া উচিত। তাহলে আমি বলতে পারি এম প্লাস এন এর ভ্যালু হওয়া উচিত 0 এবং -2n এর ভ্যালু হওয়া উচিত 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি n এর ভ্যালু হওয়া উচিত -12। এবং এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, এখানে যদি বসাই, তাহলে m প্লাস -12, n এর ভ্যালু বসাইলাম ইকুয়ালস টু 0। তাহলে m ইকুয়ালস টু -12 উপরে যায়, হয়ে যাবে +12। এখন m আর n এর ভ্যালু তুমি এখানে বসাও, তাহলে t সমান সমান একটা ধ্রুবক k, l এর ভ্যালু হচ্ছে, আচ্ছা l তো l, m এর ভ্যালু হচ্ছে 12 আর g এর ভ্যালু হচ্ছে -12। তোমরা কি জানো পাওয়ার হাফ মানে হচ্ছে রুট x টু দি পাওয়ার হাফ, এর মানে হচ্ছে √x, এটা জানো? না জানলে জেনে নাও। তাহলে আমি বলতেছি k আছে, এটা হচ্ছে √l, আর g টু দি পাওয়ার -12 এর মানে হচ্ছে 1/g টু দি পাওয়ার হাফ, আর 1/g টু দি পাওয়ার হাফ মানে 1/√g। তুমি একসাথে করলে বলতে পারবা k √l ডিভাইড বাই √g। বা তুমি যদি একটু মাথায় জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তুমি এটাকে বলবা পুরোটাকে একসাথে √, দিয়ে l ডিভাইড বাই g, t সমান সমান √l ডিভাইডেড বাই g। এটাই হচ্ছে আমার আমার দোলনকালের সমীকরণ। এবং তুমি যদি বাস্তবে দেখো, যখন তুমি পর্যাবৃত্ত অধ্যায়টা পড়বা, তুমি আসলেই দেখবা যে আসলে সমীকরণটা এরকমই। সমীকরণটা এরকম, t ইকুয়ালস টু 2π√l/g। এই যে 2πটাই হচ্ছে এই ধ্রুবক। বিভিন্ন গবেষণা করে বিভিন্নভাবে দেখানো যায় এটা হচ্ছে 2π। তো আমাদের যেহেতু অত কিছু জানা নাই, আমরা এই ক্ষুদ্র জ্ঞানে যা যা শিখলাম সেখান থেকে বের করে ফেলতে পারি এটা হচ্ছে 2π√l/g। ঠিক আছে, আমি 2π বলতে পারি না, তবে বলতে পারি এখানে একটা ধ্রুবক থাকবে এবং √l/g হবে, তাহলে আমি t এর মানটা বের করতে পারবো। ওকে ওকে ছিল, ওকে রাইট, নেক্সট গো। ওটার মূল বিষয়টা ছিল বা মূল ভিত্তিটা ছিল যে অবশ্যই যদি দুটো রাশি সমান হয় তাহলে দুটো রাশির কি হবে, দুটো রাশির কি হবে? হ্যাঁ, দুটো রাশির, আসলে নিজে ভুলে গেছি তাই জিজ্ঞেস করতেছি, কি যেন কথাটা ঠোঁটে আসতেছে না, দুটো রাশির মাত্রা সমান হবে। ওকে, লাস্ট প্রশ্ন, নিজেরা ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো। বি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as সমীকরণটি সঠিক কিনা মাত্রা বিশ্লেষণ করে নির্ণয় করো। দেখো এই সমীকরণটা সঠিক কিনা মাত্রা বিশ্লেষণ করতে বলছে, তার মানে সমীকরণের এই পাশের মাত্রা এবং এই পাশের মাত্রা সমান হবে। এখন মাত্রা সমান না হইলে দুইটা জিনিস যোগ করা যায় না। মাত্রা সমান না হলে দুটো জিনিস যোগ করা যায় না। যেমন মাত্রা সমান হওয়া মানে কি, দুটো একই রাশি আমি বুঝাচ্ছি। যেমন তুমি 1 কেজি কলমের সাথে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করতে পারবা না। ইট মেক্স নো সেন্স, ইট হ্যাজ নো সেন্স। একই জিনিস যোগ করা যায়, 1 কেজির সাথে 1 কেজি যোগ করা যায়, 1 কেজির সাথে 2 মিটার যোগ করা যায় না। তো যদি দুটা জিনিস যোগ করতে হয় তাদের মাত্রা, তাদের একক সমান হইতে হয়। আচ্ছা, তার মানে এটার যে মাত্রা হবে
এই দুটার একই মাত্রা হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মাত্রা একই হবে। তিনটা জিনিসের সেম মাত্রা হইতে হবে, তিনটা জিনিসের মাত্রা সেম হইতে হবে। তাহলে যেমন এই দুটার মাত্রা এক না হলে তো যোগ করতে পারবা না, তো এই দুটো একই মাত্রার জিনিস যোগ করলে তো একই মাত্রাই পাওয়া যাবে। ওই মাত্রা আবার এইটার মাত্রা সমান, তার মানে তিনটার মাত্রাই সমান। তাহলে ভি স্কোয়ার, ভি মানে কি বেগ, বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটার উপর আবার আছে স্কোয়ার, তাহলে এটার একসাথে বললে কি হবে, মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1 আবার স্কোয়ার হলে সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটার মাত্রা কি হবে, মাত্রা হবে এল টি ইনভার্স 2, মানে এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। তাহলে এই পাশেরটাও কি হবে, এই পাশেরটা হবে এল স্কোয়ার টি ইনভার্স 2 হইতে হবে। চেক করি আসো, এটাও এল স্কোয়ার টি ইনভার্স 2 হইতে হবে। দেখো তো এটার ইউ মানে কি, ইউ মানে হচ্ছে আদিবেগ, এম এস ইনভার্স 1 তারপরে স্কোয়ার প্লাস 2, এটা হলো এ মানে হচ্ছে ত্বরণ, এম এস এম পার এস স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস মানে হচ্ছে সরণ, সরণ হচ্ছে শুধু এম, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। দেখো মিলে গেছে, এটা আর এটা তো কিন্তু মিলছে, এই যে এটা আর এটা কিন্তু মিলছে। এটা কত আসে, এটা আসে এল স্কোয়ার টি ইনভার্স 2, মিটারের জন্য এল, সময়ের জন্য টি। এটা কত আসে দেখো তো, প্লাস 2 এম স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে এটার মাত্রা দেখো, দুই তো ধ্রুবক, দুই তো ধ্রুবক রাশি, এটা তো কোনো মাত্রা নাই। এম এর মাত্রা কত, এল স্কোয়ার, এস এর মাত্রা কত পার টি স্কোয়ার। এটাও যা, এটাও তা, এটাও তা, তিনটাই সেম। তাহলে আমি বলতে পারি এই তিনটা জিনিস যোগ বিয়োগ করা যায়, অর্থাৎ সমীকরণটা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মনে হচ্ছে সহজ। এখন এখানে 2 হবে নাকি 4 হবে নাকি 10 হবে তা আমি বলতে পারি না, তবে মাত্রা বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে এটা একই হবে, এটাই হবে। বুঝতে পারছো? মাত্রা বিশ্লেষণ করে পরীক্ষায় চিট করা যায়। যেমন তুমি যদি জানো ভরের একক মিটার পার সেকেন্ড, মানে একক জানা মানেই তো এটা তোমার বুঝে গেছো যে এল পার টি হবে এটার মাত্রা। যাই হোক, তার মানে একক বা দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়, তুমি একক দেখে বলতে পারবা যে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করছে, এটা পাওয়া গেছে। এ মানে তুমি বুঝতে পারতেছো যে এম এইটা তোমার দৈর্ঘ্যকে সময়ের স্কোয়ার দিয়ে ভাগ করছে। এইভাবে বোঝা যায় জিনিসপত্র, পরীক্ষায় হেল্প নেওয়া যায়। সো এই ছিল মোটামুটি মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণের যত রকম অঙ্ক হইতে পারে তোমাকে দেখাইলাম। এটা বেশ মানে বইয়ে, অনেক বইয়ে আছে অঙ্কটা, এবং মাত্রা জিনিসটা কি, একক জিনিসটা কি, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের ত্রুটি নিয়ে আলোচনা করার জন্য। সবাইকে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম জানাচ্ছি, মানে ওয়েলকাম না, তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি। আর এটার যে স্লাইডটা সেটা কমেন্টে এবং ডেসক্রিপশনে পেয়ে যাবে। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দিনের একটা শুভকামনা। আল্লাহ হাফেজ।